একেবারে শৈশব থেকে? আমি আমার ছোটবেলা থেকে বলতে চাইতেছি, জি প্লিজ। যখন আমি 4 কি 5 এ পড়ি ঠিক তখনকার সময় নর্মালি আমি আমার চাচা বাবা সবার মানে একমাত্র মেয়ে বললেই চলে, চাচাদের একমাত্র মেয়ে। মানে পুরো গোষ্ঠীতে আপনি একমাত্র ছিলেন? হ্যাঁ। বাবারা কয় ভাই ছিল? 5 ভাই। 5 ভাইয়ের মধ্যে একমাত্র একটা মেয়ে? হ্যাঁ, একমাত্র একটা মেয়ে। আচ্ছা, যখন আপনি ক্লাস 4 বা 5 এ পড়ছেন? 4 বা 5 এ পড়ি। আমার নানু বাড়ির দিক থেকে আমি বড় নাতিন, সবাই মানে অনেক বেশি আদর করে। তো আদর করলেও সবসময় একটা গার্ড জিনিসটা কাজ করত, কোনো মেয়ে ফ্রেন্ড থাকতে পারবো না। সারাক্ষণ আমার খেলার সঙ্গী বলতে আমার ইমিডিয়েট যে ছোট ভাইটা সেটাই। যখন আমি ক্লাস 7 এ পড়ি একটা কোচিং এ, এতদিন বাসায় টিচার রেখে পড়ানো হতো, তো একটা কোচিং এ ভর্তি। নর্মালি কয়েকটা ফ্রেন্ড হয়, বাট আম্মু ওদের লাইক করে না। আম্মু সবসময় চায় আমার কোনো ফ্রেন্ড থাকবে না, কিন্তু ওদের সাথে আমার সম্পর্কটা, আমার ফ্রেন্ডশিপটা অনেক ভালো। কোন ক্লাসে থাকতে এটা? যখন ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়েন, ওকে। কোচিং থেকে আমার বাসা খুবই কাছে ছিল, তো ফ্রেন্ডের বাসার নিচে দাঁড়ায় আড্ডাটা দিতাম, ফাইজলাম টেজলাম করে বাসায় চলে যেতাম। তো এরকম প্রায় আড্ডাটা দিতাম। তো তখন থেকে আমার ভিতরে আমার আম্মু আমাকে এই জিনিসটা ভিতরে ঢুকাইতে চাইছিল যে রিলেশন বা যেসব করে এগুলো ভালো না। আমি সবসময় এই জিনিসগুলো বুঝাইতো আমাকে। তখন মানে যেসব ফ্রেন্ডরা শুনতাম যে রিলেশন করে বা আমার ব্যাচে পড়তাম যে টিচারের কাছে, যে আমার এদের বড়রাও ছিল, তো তারা রিলেশন করতো সবসময়। আমি দেখতাম যে রিলেশন করতেছে, তার মধ্যে সবসময় একটা জিনিস কাজ করতো, কেন রিলেশন করে, কি দরকার, বা মা বলে ভালো না তো রিলেশন। তো ওদের প্রতি একটা, যারা রিলেশন করতো তাদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করতাম। ক্লাস 7 এ থাকতেই মানে আপনার ভিতরে এই ধরনের একটা ব্যাপার ছিল? হ্যাঁ, মানে ভালো লাগতো না, কিরকম জানি মনে হতো। কেন আপনার মা বলতো এগুলো, মানে রিলেশন করা ভালো না? আম্মু বুঝাইতো আর কি, যে মা কখনো এরকম লাইনে যাবা না বা আমার কষ্ট দিবা না, রিলেশন করবে না। আশেপাশে মানুষ দেখতো যে এই একটা স্টোরি, যে এই যে ওই বাসার মেয়ে না ভেঙে চলে গেছে। আমি একটু আপনার বাবার কথা শুনতে চাই। আপনার বাবা কি করতেন? আমার বাবা ব্যবসা করে। ব্যবসা করতেন, আচ্ছা ঠিক আছে, বলুন। পরিবারে তো আপনি বড় ছিলেন না? সন্তানদের মধ্যে পরিবারে আমি বড়। আমার মধ্যে মানে এই জিনিসগুলো, আম্মু জিনিসগুলো সবসময় মাথায় রাখতাম। কিন্তু ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতেছি, ঠিক আছে। তো এর মধ্যে আমার একটা ফ্রেন্ড ছিল আমাদের ওই এলাকাতে, একটা আমার ইমিডিয়েট বড়, 1 ইয়ার বড়। তো আমরা ব্যাচে একসাথে পড়তাম। তো আমি শুনতাম সে আমাদের এই ম্যাডামের বাসায় আশেপাশে কোন একটা ছেলের সাথে রিলেশন করে। তো ম্যাডাম প্রায় এই জন্য টর্চারিং করতো, ওর মাও প্রায় কোচিং এসে পড়তো, কি ব্যাপার, ও কোথায় গেছে, ম্যাডামের সাথে জবাব দিতে একটা অনেক হেজিটেশন হইতো। তো আমি দেখতাম যে কি ব্যাপার, ও প্রায় এরকম করে। তো একদিন ও আমার মানে মোটামুটি ভালো ফ্রেন্ড, ওর বাসার নিচে দাঁড়িয়ে আমরা আড্ডা দিতেছি। তো মানে ও কার সাথে রিলেশন করে সেটা আমি ঠিকভাবে জানি না, জানি এলাকার একটা ছেলে। তো একদিন ওর ফ্রেন্ডের বাসার নিচে দাঁড়িয়ে আমরা কথা বলতেছি, এর মধ্যে দেখি একটা ছেলে ফোনে কথা বলতে বলতে আসতেছে। তো আমরা দাঁড়াই আছি, এর মধ্যে আমার বরাবর ছেলেটা গুলির মাথা থেকে আসতেছে। তো কথা বলতেছে, হয়তো কোনো একটা টপিক নিয়ে খুব হাসতেছে। আমার না জিনিসটা অনেক মানে নজরে পড়ে যায়, হাসিটা এত সুন্দর, মানুষ হাসি এত সুন্দর হয়। আমরা তাকে গেছি, আমার ফ্রেন্ডে কি বলতেছে আমি শুনতেছি না, আমি ওই দিনে চলে গেছে। তো আমার ফ্রেন্ড মাত্র বলছে, কি রে কোথায় চলে গেলি? বলছে দোস্ত দেখ ছেলেটার হাসিটা কি সুইট। তো আমার ফ্রেন্ডটা বলতেছে দুষ্ট লোকের হাসি মিষ্টি হয়। পরে বলতেছে দেখে চিনস? আমার ওই যে ফ্রেন্ডটা ফ্যামিলিগত প্রবলেম, সে বলতেছে, সেই ফ্রেন্ডটার নাম হলো মিম। আপনাকে বলছে মানে আপনার ফ্রেন্ড ছিল যে? হ্যাঁ, সে বলতেছে যে হ্যাঁ আমি চিনি, এলাকায় একটা ছিল ছোট ভাই, ওর বড় ভাই। ছোট ভাই খারাপ যেহেতু সে বড় ভাইও খারাপ, এটা ওর বড় ভাই, সেও খারাপ। আচ্ছা আচ্ছা। তো আমি বলতেছি দোস্ত হাসিটা না সুন্দর। পরে বলতেছে দোস্ত রিলেশন বা ভালো লাগার যে কাজ করিস না, ও কিন্তু খারাপ। তা আমি আর মানে আমার মধ্যে সবসময় রিলেশনটা একটা অনীহা কাজ করতো। তা আমি আর আগাই না, আমি আমার মতো চলতেছি, সবকিছু ভালো চলতেছে। বা আমার খুব আদরের একটা মেয়ে, সবাই প্রশংসা করে, আমার সামনেই প্রশংসা করে। শিপনের মেয়েটা অনেক ভালো, মানে আপনার প্রশংসা? হ্যাঁ, অনেক ভালো, খুব ঠান্ডা ঠান্ডা ছিলাম, খুব ভদ্র ছিলাম। তো আমি যখন ক্লাস 8 পড়ি, ম্যাডামের বাসায় ব্যাচে পড়ার হবে না, তো 8 শুরু হয়নি ডিসেম্বর মাসটায়। আমরা মানে এরকমই মানে কোচিং করব বা বৃত্তি পরীক্ষা দিব, এটার জন্য একটা প্রিপারেশন চলতেছে, কোথায় ঘুরতে হবে একটা কোচিং ঠিক করতে। এর মধ্যে ফ্রেন্ড তখন একটু অফ টাইম, তো ফ্রেন্ডের সাথে আড্ডাটা একটু বেশি হতো। তখন আম্মু বলতো না একটু বুঝতে চেয়েছো, আচ্ছা মিশো ফ্রেন্ডের সাথে। তো এর মধ্যে আমি লক্ষ্য করলাম যে আমাদের এলাকার একটা ছেলে আমার পিছু পিছু আসে, একটু ফাইজলামি করে, রাস্তার মধ্যে দাঁড়ায় হাসতেছে, আর ফ্রেন্ডও হাসতেছে। ব্যাপারটা কি অত কেয়ার করি না, তো এই গলির মধ্যে দাঁড়িয়ে থাকে। আমি ভাবতাম যে গলির ছেলেরা তারা গেছে, গলিটা ভালো না, হয়তো বা ছেলেরা ফাইজলামি করে, সবারই দেখতে ফাইজলামি করে, মেয়ে মানে ফাইজলামি করবে, সেরকম কেয়ার করি না।
তার কিছুদিন পরে দেখি ছেলেটা আমার সাথে আমার পিছু পিছু আমার বাসা পর্যন্ত আসছে। যে ছেলেটার হাসিটা সুন্দর ছিল না, তাহলে এটা অন্য একটা ছেলে, অন্য খালার একটা ছেলের মধ্যে একটা ছেলে। ওকে আমি চিনি না তাকে। পরে দেখি সে আমার বাসা পর্যন্ত আসছে, তা আমি অত কেয়ারিং করি না। সে আমার বাসা থেকে এসে আমার বাসাটা হয়তো তার লক্ষ্য ছিল আমার বাসাতে দেখে চলে যাবে, সে চলে গেছে। তারপরের দিন দেখি সে ছেলেটা, আমার আবার অভ্যাস ছিল আমি বিকালবেলা মানে ফ্রেন্ড ছিল না তো ছাদে উঠে ঘোরাঘুরি করতাম, নেমে যেত। জি তো আমি বরাবর প্রতিদিনের মতো ছাদে উঠছি, উঠে দেখি সেই ছেলেটা আমার সাথে মানে ফাইজলামি করে, সে আমার বাসায় ছাদে। জি আমাদের বাড়িওয়ালা ছোট ছেলে তার ফ্রেন্ড, সেই খাতিরে সে আমাদের বাসার ছাদে। ওকে কি ব্যাপার ওইখানে, তা আমি আর কিছু বলি না, আমি চলে আসি নিচে। তার কিছুদিন পরে এই টাইম ও আমাকে বলে, মানে ওর ডিটেলস ঠিকানা দেয়, ও কোথায় পড়ে কোথায় থাকে, তো সব বলা বলে যখন বলে যে আমি ওই বাড়িটা থাকি, মানে আমাদের বাসাতে কাছে যে আমি ওই বাড়িটাতে থাকি, তখন আমার মাথা মধ্যে কাজ করে যে মিমের বয়ফ্রেন্ড ওই বাড়িতে থাকে। তাই বলতেছি তুমি কি মিম নামের কাজ চিনো? বলতেছে কোন মিম? আমি বলতেছি কোন মিম চিনো না? হ্যাঁ এক সময় চিনতাম। আমি আমার জানার মধ্যে তোমার সাথে মিমের সাথে রিলেশন আছে, তো তুমি আমার সাথে কেন রিলেশন করতে আসতেছো? বলতেছে না মিম তো 2 দিনের বই আগে ছিল, তুমি মিমকে চিনো? হ্যাঁ মিম আমার ফ্রেন্ড। তুমি যদি মিমকে চিনে থাকো তাহলে তুমি ভালো মতো জানো মিমের বিহেভ কি খারাপ। আমি চিন্তা করি হ্যাঁ মিম তো অনেক ছেলের সাথে রিলেশন করে, তো আমি আর কিছু বলেন পরে দিয়ে বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে বলতে হবে না, তাহলে তোমার কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছো। বলছে আমি তো কন্ট্যাক্ট নাম্বার ইউজ করি না। তো আচ্ছা ঠিক আছে তাহলে আমার নাম্বারটা নিয়ে যাও। আমি বলতেছি আমার কাছে তো কলম টলম কিছুই নাই, আমি তোমার নাম্বারটা কিভাবে নিয়ে যাবো? তো সে কি করে আচ্ছা ঠিক আছে একটা ইটের কর্নার নিয়ে দেয়ালের মধ্যে নাম্বারটা লিখে দেয়, এই যে আমার নাম্বারটা তোমার মন ছিল তুমি আমার এখান থেকে ফোন দিবা। আর মনে মনে আমি হ্যাঁ দেখছি বলে আমি চলে আসি। তো একটা বাজে বলছে আচ্ছা ঠিক আছে তোমার রিলেশন করতে হবে না, তুমি ওর সাথে কথা বলে যাও। কথা বলার পরে বলতেছে মানে যতটুকু ইমপ্রেস করার করে। তো সেদিন কথা শেষ, আর কথা হয় না। তারপর সেদিন আমার আম্মু, মানে এটা বিকেলের কাহিনী, রাতের দিকে আম্মুর সাথে না আমি সব কথা শেয়ার করে ফেলতাম না, অভ্যাস ছিল এটা। তো আম্মু বলতেছে আম্মু এমন একটা ছেলের সাথে এরকম হয়েছে, সবকিছু শেয়ার করে ফেলি। আমি বললি কি না মা এরকম ভালো না, হ্যান না তেন না, ওই ছেলে ভালো না, যে ছেলে তোমাকে রাস্তায় টিস করে সে কি ভালো হবে নাকি এটা সেটা। আমি কিছু বলি না। তারপরের দিন আমি নর্মালি স্কুলে কোচিং এ যেতেছি, ওর সাথে আমার দেখা হয় না। আমার কন্ট্যাক্ট আমি তখন ফোন ইউজ করি না, ওর সাথে আমার কন্ট্যাক্ট হওয়া পসিবল না। ছেলেটার নাম যেন কি ছিল? ছেলেটার নাম রিহান। রেহান। তো তারপরের দিন আমি ছাদে, সে আসেন আইসা কৌতন না ফেজলামি করতেছে। তো 10 মিনিটের মাথায় সে একটা চিঠি আমাকে পাঠায়। রেহান ওকে একটা চিঠি পাঠায়। তো আমি কিছু বলি না, নিয়ে এসে পড়ি। তো চিঠির মধ্যে নর্মাল ভাবে লেখা লাস্ট তুমি একটা রিকোয়েস্ট রাখো, তুমি আমার সাথে লাস্ট একবার কথা বলবা, ফোন দিবা। আমি বাসায় নিয়ে না ফোন দিই। ফোন দেওয়ার পরে সে আমাকে নর্মালি কথা বলে এমন তারপর লাইফের পাস্ট বলে, তার লাইফের পাস্ট একটা মেয়ের সাথে মিম। তো তার লাইফ হিস্ট্রিটা বলে, সে অনেক ভালো ছিল, সে এখন খারাপ হয়ে গেছে, সবকিছুর জন্য দেয় মিম। তুমিও যেতেছো এরকম একটা কিছু করতে। পরে বলছে আচ্ছা ঠিক আছে তোমার সাথে আমার রিলেশন থাকবে, আচ্ছা ঠিক আছে সবকিছু মেনে নিলাম। তা আমার একটা মায়া কাজ করে যে ছেলেটার সাথে একবার ধাক্কা খাইছে, এখন আমার কারণে আমার ফ্রেন্ড, তো এখন আমিও আবার এই কাজটা করবো, ছেলেটা আরো খারাপ হয়ে যাবে। তা আমি একটা মানে রিলেশনটা করি এই কারণে যে ছেলেটাকে ভালো বানায় ফেলবো। তার সাথে আমার মানে রিলেশন, হ্যাঁ বলি যে রিলেশন, কিন্তু সেটা রিলেশন বলে না। সপ্তাহখানিক পরে রাতে কোনো আমি পড়তেছি, আম্মু ঘুমাই গেছে আগে গিয়ে, আম্মু ফোনটা পেয়েছি, নাম্বারটা ডায়াল করে ফোন দিলাম, কেমন আছে কি করো হ্যান ত্যান। তো আস্তে আস্তে রিলেশনটা চললাম 3-4 মাসের পরে। তো তখন একটু মানে কথাটা বেশি হতো, মানে পরীক্ষা রাতে একটু বেশি পড়তাম। তো এর মধ্যে রাতে ফোন দিত, কথা বলতো। তো মানে এক পর্যায়ে আমিও উইক হয়ে যাই। তো আমিও দেখতেছি সেও ভালো, প্রতিদিন দেখা হইতেছে, সে আমাদের বাসায় প্রতিদিন আসতেছে, মানে ফোনে কথা হইতেছে কিন্তু প্রতিদিন আমার বাসায় নিচে আসতেছে, আমি গেটটা খুললে ওনাকে দেখতেছি চলে যেতেছে। তার কিছুদিন পরে আমি না মানে শুনতেছি ওই এলাকার মধ্যে জিনিসগুলো ছড়াই দিতেছে, এরে বলতেছে তারে বলতেছে, মানে আমারে দেখলেই বলতো না, ওর সাথে যে দাঁড়ানো না তাকেই বলতেছে। পরে দিয়ে মানে তারপরে আমার কানে মানে শব্দ আছে যে ও তো এই মেয়ের সাথে রিলেশন করে, আমাকে বলতেছে ও তো ওই মেয়ের সাথে রিলেশন করে, ও তো ওই মেয়ের সাথে রিলেশন করে, এরকম করে অনেক মেয়ের কাছে কথা বলতেছে। তো আমি ওরা জিজ্ঞেস করলাম না এরকম কিছু না, সত্যি কথা বিলিভ করো, এই কসম সেই কসম কিছু না, বিশ্বাস করো। তার মধ্যে একদিন হঠাৎ করে একটা মেয়ে আমার কাছে আসছে, আমার একটা ফ্রেন্ড, মেয়েটার নাম তিশা। তো সেই ফ্রেন্ডটার মাধ্যমে একটা মেয়ে আমার কাছে আসে, এমন আপু জানো না ওর সাথে আমার রিলেশন, আমি ওকে অনেক লাভ করি, আমাকে অনেক লাভ করে। কাকে সেটা? রেহানকে? হ্যাঁ। ওকে হঠাৎ করে একজন এসে বলছে ওকে আচ্ছা ঠিক আছে। তা আমি তো বলতেছি আমার কষ্ট হইতেছে ভিতরে। মানে মেয়েটা আসলে কেন আপনার সঙ্গে কথা বলছে? এই কারণে বলছে কি আমার সাথে রিলেশন ব্রেকআপ করে দিতে, সে তার সাথে রিলেশন, মেয়েটা জেনেছে আপনার সঙ্গে রেহানের রিলেশনশিপ আছে।
না না আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি সাথে সাথে ফোন দিই। এমন তুমি কি এই নামে কাউকে চিনো? না চিনি না, সত্যি চিনি না, আমি এই নাম তো ফার্স্ট শুনলাম আজকে। ওকে ফাইন, আচ্ছা তুমি কালকে মেয়েটাকে নিয়ে এসো আমার সামনে, আমি আসবো না কালকে মিট করতে, তখন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো। আমি পরের দিন ওকে আসতে বলি, তো সেও আসে, কিন্তু সে সামনাসামনি, মেয়েটা সামনাসামনি, আমি তিনজন সামনাসামনি। মেয়েটা বলতেছে তোমার সাথে আমার রিলেশন চলতেছে, তুমি ওর সাথে কিভাবে রিলেশন করছো? তোমাকে তো আমি চিনি না, তুমি কে, কোথায় থাকো? মানে পুরাই অবাক ভাবে বলতেছে যে ওরে চিনি না। মেয়েটার এক্সপ্রেশন থেকে বোঝা যাচ্ছে ওর সাথে রিলেশন আছে, মেয়ে বড় কথা বলতেছে কান্না করে। পরে আমি বলতেছে ঠিক আছে জিনিসটা ক্লোজ হয়ে যাক, আমি দেখি কি করা যায়। কে বলছে এটা? আমি। মানে আপনি এটা বুঝতে পারলেন যেটা অস্বীকার করছে আসলে ছেলেটা? আপনার কি মনে হয়েছিল সেই সময়টা? আমার মনে হচ্ছে রিলেশন আছে, কিন্তু কিছু একটা আমার কাছে লুকাইতেছে, হয় ওই মেয়েটা কিছু একটা লুকাইতেছে, নয় রেহান কিছু একটা লোক আছে। হ্যাঁ কিছুদিন পরে আমি কন্ট্যাক্ট, মানে আমি একটু দূরে সরে যেতে চাই। তাহলে পরে আমার নিজে নিজে ভাবলাম যে আসলে কি জিনিসটা সত্যি নাকি মিথ্যা। আমি ওকে ফোন দিই কিছুদিন পরে, এমন মন সত্যি করে বলো তো তোমার সাথে কি রিলেশন? তো আচ্ছা তোমার কাছে লুকাবো না, সত্যি ওর সাথে আমার রিলেশন ছিল, কিন্তু এখন আর নেই, আগে ছিল, কিন্তু আগের জিনিসটা এখন হয়তো আমাকে লাভ করে, সেই কারণে এরকম করতেছে। এসএসসি তে পড়ুয়া একটা ছেলে এই মুহূর্তে দুটো রিলেশনশিপের কথা বললো, একটা হচ্ছে মেয়ের সাথে, একটা হচ্ছে মেয়েটার সাথে। এছাড়াও আমি শুনলাম এলাকাতে রিলেশন করে, কিন্তু ছেলেগুলো পুপ না, কান কথা শুধু, কিন্তু হাতে হাতে পুপ এটাই। তো যাই হোক, মানে জিজ্ঞেস করলো অস্বীকার, এই একটাই কথা স্বীকার করছে। তারপরে কিছুদিন পরে আমাদের রিলেশন ভালো চলতেছে। আমি যখন মানে অক্টোবর মাসে একটা মেয়ে, সে আমার ওই যে ফ্রেন্ড তিশা, তার কাজিন। তো সে আমাকে হঠাৎ করে ফোন দেয়, আপু আমি তিশার কাজিন। ওকে ফাইন, তিশার কাজিন, তুমি কেন আমাকে ফোন দিতেছো? এমন ফ্রেন্ডের সাথে আমার রিলেশন, তোমার কারণে আমার রিলেশনটা হইতেছে না। রেহানের সঙ্গে রিলেশন, আরেকজন ফোন দিয়েছে। হ্যাঁ তোমার সাথে রিলেশন কে করাই দিল? তুমি ওকে কিভাবে চিনলা? আমাকে তিশা আপু চিনাই দিছা, তিশা আপু কন্ট্যাক্ট করে দিছে, এখন ওর সাথে আমার রিলেশন হয়ে গেছে, তোমার কারণে আমি রিলেশন করতে পারতেছি না। তা আমি আর কিছু বলে আমি রেগে যাই, আমার কোন রিলেশন করতে পারবে না মানে কি? তার পরবর্তীতে আচ্ছা ঠিক আছে আসো আমরা মিট করি। তার মাসখানিক পরে, এর মধ্যে আমি ওরে জিজ্ঞেস করছি 1000 বার, স্বীকার করে না কোনোভাবে। ওরে আমি মানে রেকর্ডিংও শুনে দিয়েছি, বাট ও স্বীকার করতেছে না। ওদের দুজনের মধ্যে কি চলতেছে সেটা আমি জানি না। কারণ কিছুদিন পরে মেয়েটা আমার স্কুলের সামনে আসে আমার সাথে মিট করতে। আমি মিট করছি ওই স্কুলের সামনে, মানে মেয়েটা কথা বলার আগে কান্না করতেছে। কি হয়েছে আপু, তুমি তিশা আপুর ফ্রেন্ড, তুমি আমারও ফ্রেন্ড। সে আমার সেম এজ, কিন্তু ওই ভাবতেছে তিশা আমার ফ্রেন্ড, সেক্ষেত্রে ও আমার ফ্রেন্ড। তো ভালো কথা, কি বলতে চাও? আমি কাছে আমি বাঁচবো না, হ্যান না দেন না, তুমি সরে যাও। অনেক কান্না করে, তোমার আমি তোমার ছোট বোন হিসেবে রিকোয়েস্ট করতেছি, এটা সেটা। আচ্ছা সত্যি বলো তোমাদের রিলেশনটা কিভাবে হয়েছে? তিশা আপু করে। ওকে যাই হোক, এখানে আরেকটা আপনি ফাইন্ড করলেন যে ওর সাথে ওর রিলেশনশিপ আছে বা ছিল এক সময়? না রিলেশন চলতেছে, এক্সিস্ট করতেছে, মানে নিউ হয়েছে। মানে এই অবস্থায় এটা আপনি থাকা অবস্থায়? হ্যাঁ আমি থাকা অবস্থায়। মাই গুডনেস। তো আমি ওরে কথা দিয়ে যে আচ্ছা আমি থাকবো না, তা আমি সরে আসি। কিন্তু আমার লাইফ হিসাবে বলতে গেলে যে উইকনেসটা হয়েছে, এটাই লাইফ ফার্স্ট। রিলেশন হোক আর আমি না মানলো হোক, সে না মানলো হোক, এই রিলেশন বলতে এটা আমার লাইফের ফার্স্ট। জিনিসগুলো অনেক কষ্ট ফিল করতেছি, কিন্তু কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। মার সাথেও শেয়ার করতে পারতেছি না, কারোর সাথে শেয়ার করতে পারতেছি না, কিন্তু কষ্ট হইতেছে। এর মধ্যে ও এলাকাতে আসতেছে, ওই মেয়ের সাথে ঘুরতেছে, আমাকে টেরাস করার জন্য নাকি সে নর্মালি আসতেছে আমি জানি না। এর মধ্যে সে আমাকে আর কন্ট্যাক্ট করে না। আমি না করছি আচ্ছা ঠিক আছে তোমার সাথে কন্ট্যাক্ট হবে না, সে আমার সাথে কন্ট্যাক্ট করে না। ওকে ফ্রেন্ড সে তার মতন রয়েছে, কিন্তু আমাকে দেখায় দেখায় সে এলাকাতে আসতেছে, ঘুরতেছে, সে ফাস্ট ফুডে বসতেছে, এগুলো আমাকে জানাইতেছে কোন এক মাধ্যমে। আমার কষ্টটা আরো বেশি বেড়ে যেতেছে। একটা পর্যায়ে আমি আমার একটা টিচার আমাকে পড়াইতো, তার সাথে আমি সবটা শেয়ার করি। তো আমি ভাবি যে সে আমার থেকে অনেক বড়, এই লাইফটা পার করে সে কোনো একটা সলিউশন দিবে আমাকে, ভালো সলিউশন, যেহেতু আমার টিচার। তো আমি মানে নর্মালি বলি, সবকিছু শেয়ার করি এমন এমন। তো সে আমাকে অনেক সাজেশন, দেখো ছেলেটা আসলেও খারাপ, তোমার সাথে থাকা অবস্থা এত রিলেশন করছে, আমিও শুনছি সে আরো কয়েকটা মেয়ের সাথে রিলেশন করছে। আচ্ছা ঠিক আছে, মানে সে আমার মাঝে মাঝে মেন্টালিটি সাপোর্ট দেওয়ার ট্রাই করতো। একটা পর্যায়ে মানে একদিন আমার মানে মনটা অনেক খারাপ, আমাকে একটা ছেলে এসে বলে, পিচ্ছি ছেলে, আপু আপু রেহান মেয়া ওই যে তিশার বোনটা আছে না, তার সাথে রিস্কাতে করে যাইতেছে। আমার অনেক কষ্ট লাগে জিনিসটা। যে তো সেদিন আমি ফার্স্ট ওর জন্য অনেক কান্না করি। তো আমার টিচার পড়াইতে আসে, সেই রকম সময়ে টিচার পড়াইতে আসে, আমি টিচারের কাছে জিনিসটা শেয়ার করি। সে আমাকে বলে কি মানে বুঝানো নাকি শান্তনা আমি জানি না, তোমার সাথে এরকম করে তুমি ওকে সাথে একটা প্রতিশোধ নিয়ে নাও। কিরকম? তার একটা ভাই আছে, তোমার যেরকম ভাবে হোক তার কন্ট্যাক্ট নাম্বারটা আমি কালেক্ট করবো, তোমাকে দিব। আচ্ছা ঠিক আছে। তো তার ভাইকে দিয়ে কি করবো? তার সাথে রিলেশন করে, তার মতো ছেলেকে রিলেশন করে তুমি ঠকাইতে পারবে না। তুমি তার ভাইটা অনেক ইনোসেন্ট, তার রিলেশন করে তুমি একটা ধাক্কা দিয়ে দাও, যেহেতু ভাই
কষ্ট লাগবে। সুতরাং তার আপন ভাইয়ের সঙ্গে রিলেশন করো, তাই তো? হ্যাঁ, তার আপন ভাইয়ের সাথে রিলেশন ছোট না বড় ছিল? বড়। বড়, ওকে। ওর সাথে রিলেশন করে তুমি ওকে একটা ধাক্কা দিয়ে দাও, ভাই তো যেহেতু ছোট ভাই কষ্ট লাগবে, যখন বড় ভাই কষ্ট পাবে কষ্ট লাগবে। এটা কে বড় সাথে আপনাকে টিচার? আমার টিচার। ওকে। ওকে ভাই তার নাম্বার কিভাবে পাবো? কেন তোমাকে কি সে ওর ভাইয়ের নাম্বার দেয় না? না, ওর ভাইয়ের নাম্বার, ওর সাথে আমার কন্ট্যাক্ট হয় না, ভাইয়ের নাম্বার কোথায় পাবো? একটা পর্যায়ে সেই নাম্বারটা কালেক্ট করে দেয়। তো আমি ফোন দেই না, কিন্তু আমার মধ্যে একটা জিদ কাজ করতেছে ওর প্রতি। এতদিন মানে যেগুলো মানে বিন্দু বিন্দু কষ্টগুলো এখন একটা জিদ হয়ে গেছে। একটা দিনে আমি ওর ভাইকে ফোন দিই। আচ্ছা। ফোন দিয়ে তার সাথে আমার সাথে ফ্রেন্ডলি কথাবার্তা, মানে রিলেশন যে করবো সেরকম কিছু না, ফ্রেন্ডলি কথাবার্তা চলতেছে। মাঝখানে আমার এক্সাম, তার মধ্যে ভালো লাগে না, আবার ওই পেনটাও কাজ করে। তো একটা পর্যায়ে কন্ট্যাক্ট করা বন্ধ করে দিই ওই ছেলেটার সাথে। আমার মোবাইলও নাই, প্রবলেম হয় অনেক। তো নাই না, তার প্রায় 6 মাস পরে আমার টিচারটা বলে কি ব্যাপার ওই ছেলেটার সাথে কথা হয় না? হ্যাঁ না, আমি কি পারলাম না তো, জিদটা শুধু জিদে রয়ে গেল, ওর সাথে তো রিলেশন করতে পারলাম না। মেয়েরা কি না পারে, এরকম কোনো ব্যাপার? হ্যান ত্যান। আচ্ছা ঠিক আছে, তুমি আজকে ফোন দাও। তারপরে 2013 সালের জুন মাসে নতুন করে আমি তাকে ফোন দিই। অনেকদিন পর, লং টাইম পরে ফোন দিছি, নর্মালি কথা হইতেছে এমন এমন। এর মাঝখানে যে তার সাথে আমি কথা বলছি না। এটা কাকে ফোন দিয়েছেন? রেহানকে না রেহানের বড় ভাইকে? রেহানের বড় ভাইকে। ওই যে তার সাথে আমার রিলেশন করে তাকে একটা ঠকানোর চেষ্টা, সেটা তার হলো না তখন আর। তার পরবর্তীতে মানে আমার ভিতর সেই জিদটা কাজ করতেছে, ওরে যেভাবে কষ্ট দিবই, যেভাবে হোক। তার মধ্যে এর মধ্যে আমি জানি না ওর বড় ভাইটা আসলে কোনটা, কখনো দেখিও নেই। তো জুন মাসে 28 তারিখে তার সাথে আমাকে ফার্স্ট মিট হয়। এবং কিন্তু তার আগে প্রায় তার সাথে মানে টোটালি কন্ট্যাক্ট বলতে গেলে 6-7 মাস হয়ে গেছে, কিন্তু তার সাথে আমার মিট করা কখনো হয়নি। তখন সে আমাকে মানে বললো আচ্ছা ঠিক আছে, আজকে আমরা মিট করবো। খুব বৃষ্টি হইতেছে, বৃষ্টির মধ্যে আমি দেখতেছি একটা ছেলে দাঁড়ায় কথা বলতেছে ফোনে, আমিও ফোনে কথা বলতেছি, সেও ফোনে কথা বলতেছে, রোডের মধ্যে বৃষ্টি হইতেছে। আমি ডাউট করিনি এটাই, তো ডাউট করিনি এটা, কিন্তু আমি খুব অবাক হয়ে যাই যে এই ছেলেটা তো সেই ছেলেটা যে ছেলেটার হাসিটা খুব ভালো লাগছে। ভেরি ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ওকে। তো আমি না পুরো মানে সারপ্রাইজ হয়ে যায়, আমি তাকে পরিচয় দিই না, আমি তোমার সামনে দিয়ে আমি গেছি কিন্তু তুমি আমাকে দেখো নাই। ওকে। তো বলতেছে আমি তোমাকে দেখি নাই। কি বলো? আমার সামনে দিয়ে গেল, কই গেল? আমি তো দেখি নাই, একটা মেয়ের যেতে দেখছি, সেটা কি তুমি? তার সাথে আমি দেখা করি, তো আমি তার সাথে সামনে আমি এসে পড়ছি, এসে অন্য একটা গুড়িতে চলে। কি নাম ছিল? তার নাম রুদ্র। রুদ্র। তো আমি চলে এসে অন্য একটা গুড়িতে চলে গেছি। তো চলে যাওয়ার পরে সে আমাকে দেখে না, তো কিছুক্ষণ পরে সে বৃষ্টিতে ভিজে ভিজে আমার কাছে আসে। আমি মানে ভাবতেছি আমি তার সাথে দেখা করবো, আমি অবাক হয়ে গেছি যে এই ছেলেটা এতদিন দেখলাম না, এখন যেখানে আমি একটা প্রতিশোধ নিতে আসছি সেখানে এই ছেলেটা আসে বলো, যার প্রথম আমার হাসিটা ভালো লাগলো। হাসিটা খুব ভালো লাগলো। তো এক পর্যায়ে আমি সারপ্রাইজ নাকি ড্রিম কিছু মিলাইতে পারতেছিলাম না, তাও ভাবতেছিলাম দেখা করবোই না, এখানে ক্লোজ করে দিব জিনিসটা। তো আসিয়া রিকোয়েস্ট করার পর দেখা করি, আমি একটা পার্পেল কালার জামা পরি, সে একটা ব্ল্যাক কালার শার্ট পরে আসে। কিছুদিন পরে তার সাথে আমার কথা হইতেছে, যেমন আমি মানে কনফিউজ হয়ে পড়েছি এই ছেলেটা কেন রেহানের আগে আমি পেলাম না, কেন ওর সাথে আমার আগে কন্ট্যাক্ট হলো না, তাহলে আমি ওর সাথে ভালো মতো রিলেশন করতাম, ছেলেটার হাসিটা আমার ভালো লাগে, আর লাইফে কোনো ফার্স্ট কোনো ছেলের ভালো লাগার মধ্যে সেটাইও। আমি কনফিউজড পড়ে গেলাম যে কিসের মধ্যে কি হয়ে গেল। তো তার কিছুদিন পরে তার সাথে আমার কথা হইতেছে, মানে যখন একটা জিনিস ভাবতেছি পজিটিভ থেকে, তখন আবার ভাবতেছি আমার মানে কান পড়া দিতেছে, মানে যারা জানে তারা কান পড়ছে, আরে ছোট ভাই খারাপ, বড় ভাই ভালো হইব, বড় ভাইও খারাপ, তুই ছেঁকা দিতে কি হইব, তোর সাথে পোল্ট্রি নিছিস, তুই একটা পোল্ট্রি নিয়ে নে। রিলেশন কি আপনাদের হয়ে গেছে ততদিনে? তখন হয় কথা হইতেছে। ওকে। তো একটা পর্যায়ে 1 মাস পরে জুলাই 30 তারিখে আমি তাকে বলি যে এমন এমন আমার না একটা ছেলেকে মানে এর আমার মানে ডিসিশন নিয়ে ফেলছে, ফাইনাল ডিসিশন। এত শুনতে ভাবতেছি যে ছেলেটাকে ঠকাবো, সেটা তো আমার ভালো লাগা, কেন ঠকাবো ছেলেটাকে। কিন্তু আপনার তো প্ল্যান ছিল অন্যরকমের, মানে আপনি রুদ্রের সঙ্গে রিলেশনশিপ কন্টিনিউ করে আপনি রেহানকে দেখাবেন যে তোমার বড় ভাইয়ের সাথে রিলেশনশিপ। কিন্তু আমার ওর সাথে ওরে ঠকাইতে ইচ্ছা করতেছে না, এই কারণে তাকে আমার ওই যে ভালো লাগছে, এই কারণে আমার ঠকাইতে ইচ্ছা, মানে মাইন্ডটা সেটেল করতে পারতেছি। মানে কি এটা কি ঠকাইতে ইচ্ছে করছে না এই অর্থে যে আপনি তার সাথে প্রেমই করবেন না, নাকি প্রেমে পড়ে গিয়েছেন? করবো না, প্রেমই করবেন, তাকে ঠকাবই না। ওকে ওকে ওকে, পয়েন্ট। তো একটা পর্যায়ে মাইন্ডটা ডিসিশন করো না তাকে ঠকাবই, জুলাই 27 তারিখে ঠকাবই। হ্যাঁ ঠকাবই, তো মানে প্রেম করবই। হ্যাঁ প্রেম করবই, তারপর চাকা দিই, সেই অর্থে সো কল যে প্রেম মানে আলটিমেটলি ভনিতা করা। তো আমি তাকে মানে ডিটেলস বলতেছি, আর জানো আমাকে একটা মানে ওর সাথে আমি ফ্রেন্ডলি কথা বলতাম, একবার খুব ফ্রেন্ডলি, আমার একটা ছেলেকে খুব ভালো লাগে, আমি আজকে তাকে প্রপোজাল করবো। কিভাবে করা যায় বলো তো, তোমার স্পেস থেকে বলো, তুমি কি কোন মেয়ের সাথে রিলেশন করো, আমি একটু অভিজ্ঞতা বলো। ফাইজলামি করতাম আর কি, তো সেও ফাইজলামি ফানি ভাবে নিত জিনিসগুলা। তো জুলাই 30 তারিখ রোজা চলতেছে, ইফতারের পর আমি ওকে ফোন দিছি, ছেলেটাকে আজকে প্রপোজ করবো,
তো এগুলো বলি তো সে মানে কষ্ট পাইতেছে নাকি ফাইজলামি থেকে বলতে জানি না, মাত্র তো কয়েকদিন যাবত ফ্রেন্ডশিপ হলো, কেন এখন প্রপোজাল করবো, কয়েকদিন পরে তারপরে হাসতে যাবো না, আজকে প্রপোজাল করতে হবে, আজ প্রপোজ করবো, আজকে ওর সাথে রিলেশনের যা হবে হবে, আর তোমাকে আমি কনফারেন্সে রেখে ওকে প্রপোজ করবো। কাকে কনফারেন্সে রাখবেন? ওই যে রুদ্রকে। রুদ্রকে কনফারেন্সে রেখে মানে আপনি ওখানে জাস্ট ডিসকাস করছেন, আলোচনা করছেন ওর মেন্টালিটিটা কি এটা জানার জন্য, যে আপনাকে আদৌ ফিল করে কিনা। ওকে, তখন আপনি কোন ক্লাসে পড়েন? তখন আমি 9 এ পড়ি। ক্লাস 9 এ পড়েন, একটু বড় হয়েছেন 7 এর চাইতে। ওকে, দেন সে আমাকে বলতেছে, তো আমি একটা পর্যায়ে বলছি কি কথা বলতেছি, ফাইজলামি করতেছি, এর মধ্যে বলতেছে কেন আমাকে কনফারেন্সে রাখবা, কেন তুমি এইভাবে বলো, ফোনে বলো, তুমি আমার ফোনটাকে এটা ফোনে বলো। তো আমি বলতেছি হঠাৎ করে আমি বলি কি ডু ইউ লাভ মি, তো সে কিছু বলে না। ওকে প্রিয় শ্রোতা, আমরা জায়গাটায় ছোট্ট একটা বিরতি নিতে চাই। যে রুদ্রকে নিয়ে ও কথা বলছিল সে রুদ্র আমাদের সঙ্গে স্টুডিওতে আছে এবং রুদ্র যে কোনো সময় আমাদের এই অনুষ্ঠানে গল্পের স্বার্থে যোগ দেবে। সে স্টুডিওতে স্ট্যান্ড বাই, আর গল্প শুরু হয়েছে মাত্র, কিন্তু এটা শেষ কথায় ইভেন্ট ইউ কান্ট ইমাজিন, আপনি কল্পনাও করতে পারবেন না। মাত্র 4 মিনিটের ছোট্ট একটা বিরতি নেব। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আর আজকে এদেরকে দেখার জন্য এবং একই সাথে যারা এদের সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করতে চান, পুরনো অনুষ্ঠান যেগুলো হয়ে গেছে 8920 সেগুলো ডাউনলোড করতে চান এবং যারা স্টোরি বলতে চান এখানে এসে, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকের মাধ্যমে। আমি সরাসরি নিজে ওখানে রিপ্লাই দিয়ে নিজে যোগাযোগ করি। আমার ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দিবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 সহ আমার যে আরো অনুষ্ঠানগুলো আছে সেগুলোর মেম্বার হয়ে যাবেন। এছাড়াও আপনারা কানেক্টেড থাকতে পারেন এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, যে পেজটি বাংলাদেশের রেডিও এরিনার এখন সবচাইতে কি বলা যেতে পারে পপুলার পেজ, নাম্বার 1 ফেসবুক পেজ রেডিও এরিনার, যেখানে আমরা কিছুদিন আগে 30 লাখের উপরে আমাদের মেম্বার রয়েছে। বাই দ্য ওয়ে, আমরা ফিরে আসতে চাই মাত্র সময় রাত একটা। প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স 8920 তে। আমি আরজি কিপিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। মেঘলার কাছে আমি আবারও ফিরছি। যারা আমার পেজটিতে রয়েছেন, যারা অলরেডি জানেন যে এখানে আপনারা যদি স্ট্যাটাসটাতে কমেন্টস করেন সেগুলো আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে পড়বো। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। প্লিজ ওখানে গেলে লাইক দিতে ভুল করবেন না। হ্যাঁ মেঘলা, যেখান থেকে ছিলাম আমরা, ধরা খেয়ে গেলেন, তারপর তো আমার তো হাত পা পুরো মিনিটের মধ্যে ঠান্ডা হয়ে গেছে, কান্না করে দিতেছে, এখন কি করবো। তো নর্মালি আম্মু। রুদ্র, ওই মুহূর্তে কেমন লাগছিল যখন আপনার মানে অভিভাবকের সামনে পড়ে গেছেন, কি করছিলেন? মানে আমার লাইফে মনে হয় যে মানে জীবনে মানে আমি এরকম ভয় পাইনি আর কখনো, মানে আমার এতটা ভয় লাগছে। আমি টোটালি করছিল ভদ্রমহিলা সে সময় কি করছিল? জাস্ট দাঁড়িয়ে আমার দিকে তাকিয়েছিল, কোনো কিছু বলেনি আমাকে। আমি আতঙ্কিত হয়েছিলাম, আমিও মানে আমারও মনে হচ্ছিল এরকম যে আমার পা জমে গেছে, আমি হাঁটতে পারবো না, মানে ওখানেই দাঁড়িয়ে। ওকে, তো আমি ওরে কোথায় দিব, এখনো গেট খুলে নাই, কোথায় পাঠাবো, আমি হেজিটেশনের মধ্যে পড়ে গেলাম। আম্মু বলো ওকে বাসাতে বের করো, তারপরে হিসাব তোমার সাথে করতেছি। তো আমি ওরে বের করে বলি তুমি ছাদে চলে যাও। এবার আম্মু আমাকে তো এত রাত ও কেন বাসায়, আমাকে তো মানে উনি নেগেটিভ জিনিস, মানে আমাদের ভিতরে পজিটিভই ছিল, কিন্তু তখন আমার মাথার মধ্যে জিনিসটা আসলো তো এত রাতে আমার বাসায়, জিনিসটা তো যে কোনো শুনে নেগেটিভ নিয়ে নিবে। তা আমি বলে ও কেন বাসায়, আমি এর মধ্যে কান্না করতেছি, কথা বলতে পারতেছি না। আম্মু 100টা কোশ্চেন করতেছে, আমি একটা কথা অ্যান্সার দিতে পারতেছি না। তো ওরে আবার বলে যে ছাদের থেকে কেউ দেখে ফেললে আমাদের মানে যাবে মেয়ে। আম্মু ওরে ঘরে আনে বসায়, তো বসে সকালবেলা বের করে দেই নর্মালি। তো আম্মু জিনিসটা নিয়ে অনেক বেশি মানে ডিপলি চলে গেল জিনিসটা। আম্মু ভাবতে কত কিছু, তো একটা পর্যায়ে মোর সাথে তো শেয়ার করলাম। তো আমার সেদিন সারা রাত কান্না করতে করতেই গেছে। তো ওরে বললাম, ও আচ্ছা ঠিক আছে জিনিসটা আমি দেখতেছি। আম্মুর সাথে কথা বলে আম্মু বলে আচ্ছা এমন চলে গেছে, আম্মুর কমিটমেন্টটা ছিল তোমরা বিয়ে করে ফেলো সঙ্গে সঙ্গে, না মানে ভাব গতিতে বুঝাইতেছিল। আমি জানি না ওরে বলছে, ওরে কি বলছে তা ভাব কি বলেছিল আপনাকে? হ্যাঁ, আমাকে বলছিল যে ওকে বিয়ে করে নিতে যদি আমি সত্যিকারই ওরে লাভ করে থাকি, আর ও যদি আমাকে সত্যিকার লাভ করে থাকে। তাহলে কবে বলেছিল? ওই ঘটনার পর, ওই সময় বলেছিল? ঘটনার পর থেকে। ওকে ফাইন, বলুন তারপর। তো আমার মধ্যে তো কাজ করতেছে, কষ্টটা কাজ করতেছে, আম্মু কষ্টটা কাজ করতেছে, আমার মধ্যে কাজ করতেছে ওরে বিয়ে করে ফেললে সে কেউ কখনো মেনে নেবে না। তো একটা পর্যায়ে আম্মু জিনিসটা বেশি মানে একদিন দুদিনের মধ্যে কথা, পরের দিন সন্ধ্যাবেলায় ও নর্মাল না আমার বাসায় আমাকে পড়াইতে আসছে, আমার আসবে না, আসছে। আমি খুব কান্না করতেছি, আম্মু আমাকে অনেক বকা দিছে, এই কাজটা কিভাবে করলা, কি হলো না হলো। তো আমি খুব কান্না করতেছি, তো রুদ্র আসছে। তো ও কখনো ফার্স্ট টাইম থেকে কখনো আমার চোখের পানি সহ্য করতে পারতো না, ও কান্না করতেছে।
তো বলতেছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা কিছু একটা করবো। তো তার কিছুদিন পরে, এটা জানুয়ারি মাসের কথা, তো তার কিছুদিন পরে ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি আমরা নর্মালি ঘুরতে গেছি। এর মধ্যে আমার জানো না আমরা বিয়ে করে ফেলবো এরকম কিছু একটা। তো নর্মালি যেটা ফানের মধ্যেই ছিল, বিয়ে আর হয় নাই। তো পরবর্তীতে ওই ঝামেলাটা আবার উঠে আসে। আম্মু বলতেছে তোমার ফ্যামিলি মেম্বারকে জানো, আমরা ফ্যামিলি কথা ভাবে বিয়ে দিয়ে দেবো। কিন্তু ওর পক্ষে তো ফ্যামিলি মেম্বার জানানো তো ইম্পসিবল, বিয়ে করবো এটা বলা তো ইম্পসিবল। আমি জিনিসটা বুঝতেছি কিন্তু আম্মু তো জায়গাটা বুঝতেছে না। কষ্ট নিয়ে এটা আমাদের ফ্যামিলি মেম্বার, এই ঝামেলাটার পর ফ্যামিলিতে আরো ঝামেলা চলতেছে। তো আম্মু 14 তারিখের পরে প্রায় সন্দেহ করতো আমরা কি বিয়ে করছি নাকি, আসলে কি বিয়ে। আমি ফান করে বলতাম কি আমি যে ভালোবাসা দিবসের দিন বিয়ে করবো, কিন্তু আসলে আমরা বিয়ে করিনি। তো একটা পর্যায়ে ও নাকি আম্মুকে বলে দিছে যে আমরা 14 তারিখে বিয়ে করে ফেলছি। ও আমাকে বলছে, আগে বলার আগে আমাকে বলছে আচ্ছা ঠিক আছে আমরা এখন বলি জিনিসটা ঠান্ডা হোক, অনেক ঝামেলা চলতেছে বাসার মধ্যে, বলি জিনিসটা ঠান্ডা হোক তারপর আমরা এই কয়েকদিন মধ্যে বা পরে একটা করে নেবো। আচ্ছা আম্মুকে বলে ফেলছে আমরা বিয়ে করে ফেলছি। ভালো কথা, কোথায় বিয়ে করছো? আমরা নর্মালি বলতে গেলে বানায় চানা একটা বললাম যে আমরা সুন্নতি বিয়ে করছি। আমার মধ্যে কাজ করতেছে যে যাকে এটা বলে ফেলি, আস্তে আস্তে ওর কাছ থেকে আমি এখন কি করবো তখন বুঝতেছিলাম না। তো তখন মোটামুটি বিলিভ করতে পরে আমার মাথার মধ্যে জিনিসটা কাজ করতেছে সুন্নতি বিয়ে কিভাবে করে, কাবিন নামার নাই কিছু নাই, কিভাবে বিয়ে করবো। তো একটা পর্যায়ে আম্মু কি করলো, ওরে একদিন আমাদের মধ্যে ঝামেলা চলতেছে অনেক। তো আমার বাসায় আসছে, মামাদের পড়াতে আসছে। তো এর মধ্যে ও আমাকে আম্মু আসতে পারে, হঠাৎ আমি আর ও বসে আছি। এর মধ্যে কি যেন একটা ঝামেলা হয়েছে আমাদের সাথে, ওর মন খারাপ আমার মন খারাপ, আমি সারাদিন খুব কান্না করছি। তো পরে আম্মু বলতেছে আজকে কাজে আনলে তোমাদের পাশে বিয়ে দিয়ে দেবো। আমরা তো বিয়ে করছি, আবার আমি বলতেছি আমরা তো বিয়ে করছি, সমস্যা কি? তো আম্মু ওরে বলতেছে তোমরা যে বিয়ে করছো, ওরে বলতেছে তোমরা যে বিয়ে করতেছো সেটা তো কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই, এই বিয়ে আমি মানি না। এই বিষয়টা আপনার বাবা জানতো ওই সময়? না, বাবা জানতো। আমার কাছে আম্মু হাইড করছে, আমি হাইড করতে বলছি। তো পরবর্তীতে আম্মু, আমার তো মাথা আসমা কি বলে নগদে নাকি কাজের সাথে আমার কথাও হয়ে গেছে, কাজে আসতেছে। তা আমার তো আকাশ জমি সব, এটাও তো ফল্ট ছিল। আমার প্ল্যান ছিল তো বিয়ে করবো না ওরে, কারণ এটা কখনো মেনে নেবে না। ওর লাইফটাও শেষ, আমার লাইফটাও শেষ। ও কখনো পারবে না, ওর মাকে ও অনেক লাভ করে। ও সবসময় বলতো ওর মার চোখের পানি আমার চোখের পানি ও কখনো দেখতে পারে না। এখন আমাকে জিনিসটা কনসিডার করতে হবে, কারণ ওর মা তো মা তো কনসিডার করতে পারবে না। তো আমি যেতাম যে ওটা যখন চলে গেছে একটা কোন একটা পর্যায়ে জিনিসটা কাটাই নিব। তো এখন দেখি বিয়ে সবকিছু হাজির, কাজী হাজির। তো আমি ওরে বারবার বলতেছি, ও বলতেছে হ্যাঁ আমি রাজি, আমি বিয়ে করবো। এক মিনিট, এখানে একটু রুদ্র আপনার কাছে জানি যে আপনি তো জানতেন বিষয়টা অনেক ডিফিকাল্ট আপনার ফ্যামিলির জায়গাটা থেকে, এবং আপনি ও যেটা বলছিল যে মা ফ্যামিলি কেউ কখনো মেনে নেবেন না, সেক্ষেত্রে আপনি ওর মার কথায় আপনি রাজি হচ্ছিলেন কেন? আমি ফার্স্টে ও তো বলছে যে আমি ওর চোখের পানি বা আমার আম্মুর চোখের পানি আমি সহ্য করতে পারতাম না। ফার্স্ট হচ্ছে আমার মা, আমি আমার মার কোনো কথা আমার লাইফের কোনো হিস্টোরি তার কাছে আমি লুকাইতাম না। শুধুমাত্র ওর ঘটনা আমার বাধ্য হয়ে লুকাইতে হইতো, কারণ ওটা পছন্দ করতো না। আপনি জানতেন যে আপনার ফ্যামিলি থেকে জিনিসটা জটিল হয়ে যাবে এবং সেই অর্থে আপনি কেন তাহলে ওর মার কথা আপনি কেন রাজি হচ্ছেন? আমি এটা ওকেও বলতাম, এটা ও বুঝতো, আমিও বুঝতাম। বাট যখন জিনিসগুলো সিচুয়েশনগুলো এমন ভাবে হয়েছে ওই সময় ওই মুহূর্তে, আমি যদি তখন অস্বীকার করি তাহলে আমার অনেকগুলো মিথ্যা চলে আসবে। যেমন ফার্স্ট টাইম আমরা বলছিলাম আমরা এর আগে বিয়ে করছি, তাহলে এখানে বিয়ে করতে সমস্যা কি? ফার্স্ট এটা হচ্ছে। সেকেন্ড হচ্ছে সে আমাকে এক রাত দেখছে, তার সম্মানটা নষ্ট হবে, তার মায়ের কাছে সে ছোট হয়ে যাবে। তো ওই জিনিসগুলো আমার মাইন্ডগুলো আমার মাথায় কাজ করতেছে। ভেরি ইম্পর্টেন্ট, লাইফের রিয়েলিটি গুলো কখনো কখনো কোনো লজিক মেইনটেইন করে না। এবং একটা কথা আছে, মিথ্যা যদি আপনি একবার বলেন পরপর ওই মিথ্যা ঢাকার জন্য আপনাকে অনেকগুলো মিথ্যা বলতে হয়। এবং মিথ্যা শক্তি এতটাই নাজুক যে এটা সত্যের মুখোমুখি দাঁড়িয়ে একটা সময় পরাজিত হতে বাধ্য। কোনোটা হয়তো একটু বেশি সময় নেয়, কোনোটা হয়তো বা একটু অল্প সময় নেয়, কিন্তু মিথ্যা পরাজিত হবেই। জি, আবারও আপনার কাছে ফিরি। তো পরবর্তীতে আমি প্রায় দুপুরের দিকে আমাদের বাসায়, দুপুর কি বিকালের দিকে আসে। তো আমি ওরে বলতে থাকি তুমি কি শুনছো, তুমি তো ভাই বানো, ওটা তো ফল্ট ছিল, ওটা তো তোমার বলার খাতিরে বলছি, তো তুমি তো ভাই বানো, ভালো মতো জিনিসটা ভাই বানো। আমি শুধু এই কথাই বলতেছি, তুমি তো চিন্তা ভাবনা করে নাও। তো ও আমার বলে হ্যাঁ আমি ভাইবা চিন্তে বলতেছি, তোমার বিয়ে করবো দেখে ভাইবা চিন্তে বলছি, আমি কি না ভাইবা বলতেছি। তো যাই হোক একটা পর্যায়ে আমাদের বিয়ে হয়। বিয়েটা হয় মানে বিয়েতে কে কে ছিল? বিয়েতে ছিল আমার আম্মু, আরেকটা আন্টি। আপনার বাবা ছিল না? আপনার বাবা এটা জানতো না? বাবা জানতো না। বিয়ে করে কাবিন করেই বিয়ে হয়? হ্যাঁ, কোর্ট কাবিন করে বিয়ে হয়।
কোটকাবিন কাজী আমি কাবিন। একটা জিনিস বুঝতে পারছি না যে আপনার মা কেন এই বিয়েটা দিতে চাইলেন। আম্মু উনি 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 কি বুঝতে পারছিলেন না যে ওনাকে অনেক পরবর্তীতে অনেক ধরনের বড় ধরনের রিয়েলিটি ফেস করতে হবে আম্মু আপনার সবসময় ফ্যামিলিতে? এই জিনিসটা ভাবতো যে ও আমাকে লাভ করে, হ্যাঁ, আমাকে লাভ করে, আম্মুকে লাভ করি। দেন এত বড় একটা জিনিস হয়ে গেছে, মানে ওই যে আপনি আম্মু- রাতের বেলা থাকাটাই, হ্যাঁ আম্মু ভাবতেছে অনেক কিছু হয়ে গেছে, কিন্তু আসলে তো কিচ্ছু না। এবং এটাকে কেন্দ্র করে বিয়েটা করে ফেলো, যেভাবে পারো বিয়েটা করে ফেলো। হ্যাঁ, তার মধ্যে আমরা বলছি যে না, কিন্তু উনি পরবর্তীতে যে জটিল অবস্থা তৈরি হবে এগুলো উনি ফেস করবে কিভাবে, এটা চিন্তা ভাবনা কি ওনার মাথায় ওই সময়টাতে ছিল, নাকি শুধু বিয়ে হওয়ার হয়ে যাক তারপরে যা হওয়ার হবে? হ্যাঁ হ্যাঁ, রুদ্রপদে কিছু একটা বলতে চাচ্ছেন, বলেন। আমি বলতে চাচ্ছি উনি যখন এই জিনিসটা করে তখন আমি আমার যতটুকু এখন যে আমার বর্তমান অবস্থা সেই প্রেক্ষিতে উনি তখন সেই অবস্থায় মানে ওই অবস্থা থেকে বাঁচার জন্যই শুধু একটা ডিসিশন নিছে যে আমি ওর সাথে একটা রাত ছিলাম বা আমরা ইমাম সাহেবের কাছে গিয়ে সুন্নতি বিয়ে করেছি, এই ধরনের কথাগুলো বলার প্রেক্ষিতে সে একটা ডিসিশন নিজস্ব ভাবে নিচ্ছে এবং এই ডিসিশনটা ছিল কিন্তু এই সম্পূর্ণ তার। ডিসিশনটা নেবার পরে যে কি হতে পারে, কি ধরনের সমস্যা হতে পারে, যেহেতু এটার প্রতি উনি তার কোনো চিন্তাই ছিল না। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি যে আপনার কাছে ফিরে মেঘলা, তারপর কি হলো, বিয়ে হলো? তো বিয়েটা করছি, হ্যাঁ একদিক থেকে আনন্দ লাগতেছে কিন্তু একদিক থেকে কষ্ট লাগতেছে যে জিনিসগুলা কোথা থেকে কি হয়ে গেল, অবাক লাগতেছে। আমি কখনো ওই বিয়ের জিনিসটা কখনো কল্পনাও করিনি, হবে না কখনো ফিউচারটা চিন্তা করে। একদিকে আনন্দ লাগতেছে, একদিকে কষ্ট লাগতেছে। যা একটা বছর সন্ধ্যা বিয়ের পরে চলে যায়, পাঁচশো রাত বলতে যে কথা যে জিনিসগুলো সেগুলো আমাদের মধ্যে কিচ্ছু নেই। তো দিন যাইতেছে, আম্মু জানতেছে জাস্ট, কিন্তু ওর মানে আব্বু জানে না, কেউ জানে না জিনিসগুলা। এখন আম্মু অনেক সাপোর্ট করতেছে। আমার এসএসসি এক্সামের মধ্যে বিয়েটা হয়। একটা পর্যায়ে কিভাবে কিভাবে যেন শুধু ছোট ভাই মানে জিনিসটা জেনে যায়। আচ্ছা, তো এখান থেকে আমার বাবা আমার মা ও প্রেশার ক্রিয়েট করতেছে ওর ফ্যামিলিতে জানাতে বলো। একটা পর্যায়ে ওরা ওদের বাইরে যাওয়ার কথা, ওদের বাইরে যাওয়ার কথা, ওরা গ্রামের বাড়িতে বেড়াতে যায়। এর মধ্যে ও গ্রামে গেছে, মানে এখানে জব পেয়ে গেছে। বলতেছে ও বলতেছে যখন বিয়েটা করে ফেলছি জবটা করি, এটা কিছু তো করতে হবে। জবটা গ্রামে জব পেয়ে গেছে, জব করতেছে, তা আমিও চলতেছে। এর মধ্যে শুনতেছে ওর মা ওর জন্য মেয়ে খুঁজতেছে, ভালো কথা। ওর একটা কাজিন আমাকে ফোন দেয়, জি, ওর মেয়ের সাথে নাকি ওর বিয়ের কথা চলতেছে। তা আমার জিনিসটা অনেক কষ্ট, উনি আমাকে অনেক কথা বলে, আমি জানি না উনি ট্রু বলছে নাকি ফলস বলছে। তো তখন ওনার সাথে আমার কথা হয়। এর মধ্যে মাঝখানে ও মানে গ্রামে যাওয়ার পর জব পাওয়ার পরে আমার আব্বু জিনিসগুলো আমরা আস্তে আস্তে জেনে গেছে। আম্মু শুনতেছে, আম্মুকেও বলতেছে ওরে নাকি গ্রামে বিয়ে দেওয়ার জন্যই নিয়ে গেছে। ওকে, তো এগুলো শোনার পর আম্মু বলতেছে আমি একা একা কি হয়ে গেছে আমার চাচুর সাথে শেয়ার করে জিনিসটা। চাচু কি করে আব্বুর সাথে জিনিসটা শেয়ার করে ফেলে। ও গ্রামে যাওয়ার পরে মাঝখানে একবার অফিসের কাজে ঢাকায় আসে। তো আমাদের সাথে কথা ঢাকা আসছে, মিট করছে, ভালো কথা, সবকিছু ভালো। তো ঢাকা আসছে, ওর ফ্যামিলি আমার ডাউট করতেছে ও আমার কাছে আসছে, আমার বাসায় আসছে, আমার সাথে দেখা করতে আসছে। এর মধ্যে আমার চাচুর সাথে কথা বলে, আচ্ছা ঠিক আছে আমরা জানাবো, আমি আমার ফ্যামিলি মেম্বারকে জানাবো। তো গ্রামে ফিরে যাবো না, আমার চাচুর সাথে এই কমেন্ট পেনতে চলে গেছে। জি, না আমি তো বুঝতেছি ওরে বলতে গেলে, ও ফ্যামিলি মেম্বার বলতে গেলে কতটা কষ্ট পাইতে হবে আর কতটা আরো যে কত প্রবলেম সৃষ্টি হবে সেটা আমি বুঝতেছি। গেছে, যাওয়ার পরে ওর বাসায় প্রবলেম, ওর বাসায় ঝগড়া লাগতেছে। তুই ওর সাথে মেঘলার সাথে দেখা করতে গেছো ঢাকায়, হ্যান ত্যান প্রবলেম হইতেছে। পরে এর মধ্যে আমাদের ফ্যামিলি মেম্বারের ওদের ফ্যামিলি মেম্বারের প্রবলেম চলতেছে। এর মধ্যে ওই আপুটা উদ্ভব হয়েছে, সে আমাকে বলতেছে এমন এমন আমাদের সাথে ওর সাথে আমার তো বিয়ের কথা চলতেছে। কোন আপু এটা? ওর কাজিন। ওর কাজিন আপনাকে কেন বলতে যাবে? ওর কাজিনের সাথে নাকি ওর বিয়ের কথা চলতেছে। সেটা আপনি জানবেন কিভাবে? সে আমাকে ফেসবুকের মাধ্যমে খুঁজে বের করছে। ওকে, খুঁজে বের করে আমার সে কন্ট্যাক্ট নাম্বার জোগাড় করছে, কন্ট্যাক্ট নাম্বার আমি দিছি, কথাবার্তা হয়েছে। মানে বলে দিয়েছেন যে আপনার বিয়ে হয়েছে ওর সাথে বা এরকম কিছু? বিয়ে হয়েছে সেটা বলিনি, তাহলে রিলেশন চলতেছে, মানে রুদ্রের সঙ্গে আপনার রিলেশন চলতেছে এটা আপনি বলেছেন। হ্যাঁ। তারপর একটা পর্যায়ে সে আমাকে বললো যে ঈদের সময় সে গ্রামে গেলে তার সাথে এঙ্গেজ হয়ে যাবে। তো তখন আমি সত্যটা বলে দিই, আপা আমাদের সাথে তো বিয়ে হয়ে গেছে। তো তখন তো বলে কি বিয়ে হয়ে গেছে। কিন্তু দাঁড়ান, এইসব জিনিসগুলো তো সিদ্ধান্ত নেবার আগে বা আপনাকে বলার আগে, কাউকে নক করার আগে আপনার রুদ্রের সাথে কনসাল্ট করা উচিত ছিল। আপনি কিন্তু সেটা জানিয়েছেন। রুদ্রের সাথে কনসাল্ট করার দরকার ছিল, কিন্তু সে আমাকে কথা বলার আগে আমাকে প্রমিস করে নিছে যে আমি যেন রুদ্রকে কোনো বিষয় না জানাই। এটা খুবই ফানি একটা বিষয় হলো, যে মেয়েটাকে আপনি চিনেন না, যার সঙ্গে রুদ্র বিয়ে হতে না না যাচ্ছে। না, আমি ওকে জিজ্ঞেস করছি তোমার কাজিন এটা? হ্যাঁ আমার কাজিন। ইট ইজ নট রিয়েলি বিগ ম্যাটার। সি, আপনাদের এইজটা যেখানে, সেই জায়গাটা থেকে ভুল করাটা স্বাভাবিক, বাট রিয়েলিটি বা ঘটনাটা আসলে এরকমই হওয়া ছিল সেই মোমেন্টে আপনার ফ্যামিলি এবং রুদ্র, তাই না? এটাই হচ্ছে সবচেয়ে প্রায়োরিটি পাওয়া মানুষগুলো, তাই না? সো আপনি কি মেয়েটাকে যখন
জানছেন যে রুদ্রের সঙ্গে আপনার বিয়ে হয়ে গেছে, সেটা কি আপনি রুদ্রকে জানিয়েছেন সেই মুহূর্তে যে আপনি মেয়েটাকে জানাবেন রুদ্রের সঙ্গে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে? জানিয়েছেন এটা? না। জানাননি? জানেননি। মানে রুদ্র জানে না যে আপনি মেয়েটাকে এটা জানিয়েছেন। ফাইন, তারপর? তো পরবর্তীতে সে বলে আচ্ছা ঠিক আছে বিয়ে হয়েছে, তাহলে সে তার মত ঘুরে না যে আচ্ছা ঠিক আছে আমার ফ্যামিলি মেম্বার দিলে তো আমি করবো না, তাহলে তো হয়েছে। তো সে আমাকে সাজেশন দেয় তুমি বিয়ে করে ফেলছো, ওর ফ্যামিলিতে জানানোর জন্য ট্রাই করো, কারণ আমি যতটুকু শুনছি ওর ফ্যামিলিতে ওর জন্য ওর 2 ভাইয়ের জন্য মেয়ে দেখতেছে। তা সে আমাকে নর্মালি ভালো সাজেশন দিই সব সময়। তো একটা পর্যায়ে ঈদের ঠিক একদিন পর, ঈদের পরের দিন সে মেয়ে আমাকে ফোন দেয়। মানে সে আমাকে আমার মেন্টালিটি এমন হলো যে বাসার থেকেও প্রেশার করতেছে, ও বিয়ে করে ফেলতেছে, ও বিয়ে করে ফেলবে, এটা করবে সেটা করবে, এত প্রেশার ক্রিয়েট করতেছে। তার মধ্যে ও ঈদের সময় আমার সাথে দেখাও করতে আসে নাই, তো মাঝখানে অনেক গ্যাপে আমার সাথে দেখা করতে আসেন, ঢাকা আসেন, ও গ্রামে রয়েছে। ওই আপু আবার ফোন দিছে, এমন আমার শুনলাম ও নাকি ওর গ্রামের কোন মেয়ের সাথে কথাবার্তা চলতেছে, দেখতেছে। মেঘলা তুমি একটু কেয়ারফুল হও, জিনিসগুলো এভাবে নিও না। ঠিক বুঝলাম না আমি। ওই মেয়েটার সঙ্গেই তো দেখা সাক্ষাৎ, ওই মেয়েটার সঙ্গে এঙ্গেজমেন্ট হওয়ার কথা, তো ওই মেয়েটা আবার আরেক মেয়ে সম্পর্কে খবর দিচ্ছে। সে আমাকে বলছে যে সে নাকি তার মা বাবাকে জানাই ফেলছে জিনিসটা, জানাই ফেলছে আমার সাথে। আপনি চাইলে পার্টিসিপেট করতে পারেন, কোনো সমস্যা নেই। এগুলো সম্পূর্ণ ফলস। এগুলো সম্পূর্ণ ফলস? এগুলো সম্পূর্ণ ফলস। এবং আমি চাইতাম না ও আমার ওই কাজিনটার সাথে কথা বলুক। আমার মামাতো বোন আর আমার ছোট খালা, তো ওরা পাশাপাশি বাসা। তো আমার ছোট খালা আমাকে ঠিক সন্তানের মতোই দেখে, তারা নিজের সন্তানের মতোই দেখে। তো সে খুব মজা করে দুষ্টামি করে ফান করে মাঝে মধ্যে বলতো, বাট এইটা নিয়ে কোনো সিরিয়াস ম্যাটার ছিল না আমাদের মাঝে। মানে ওই এঙ্গেজমেন্ট হবে, মামাতো বোন এঙ্গেজমেন্ট হবে, এই ধরনের কোনো কমিটমেন্ট ছিল না। ইভেন ওর ইমিডিয়েট যে বড় বোন ছিল আমার মামাতো বোনের, ও আবার আমার হচ্ছে খুব ক্লোজ ফ্রেন্ড। আমি ওদের গ্রামে যাওয়া মানে হচ্ছে ওর সাথে টাইম পাস করা। তো ওই সূত্রে আমার ওই মামাতো বোনের সাথে ওর আমার ফ্রেন্ডের ছোট বোন, তো ওই হিসাবে আমার সাথে মোটামুটি ক্লোজ হয়। বাট তার মানে এই না যে আমাদের সাথে কোনো ধরনের কমিটমেন্ট ছিল বা এই ধরনের কোনো কিছু ছিল, কোনো কিছুই ছিল না। এই ঘটনাটা অনেকেই জানে না, আমি একটু পার্টিসিপেট করি। সেটা হচ্ছে আমার মা ওখানে আমাকে বিয়ে দিতে চায়নি। আমাদের মূলত যাওয়া হচ্ছে, আমার মা ইউএসএ তে চলে যাবে, আমার বাবা আমেরিকাতে থাকে, সেখানে চলে যাবে, ওনারা সিটিজেন ওখানে, আমার বোন বাবা ওখানে, তো আমার ফুল ফ্যামিলি চলে যাবে। হয়তো আমারও যাওয়া হতো, সামহাও আমার যাওয়া হয়নি, সেটা মেটারও আসবে। ঠিক আছে, ফাইন। আমি একটা জিনিস একটু বলি, সেটা হচ্ছে যে ঠিক আছে, আমি বারবারই বলি হ্যালো 920 তে প্রিয় শ্রোতা, যখন একটা মানুষ তার জীবনের গল্প বলেন, লাইক আমি কি বিয়াও যদি বলা শুরু করি, তাহলে আমি এখানে অ্যাক্টিভ ভয়েস। আমি যাদের সম্পর্কে বলবো, যার সম্পর্কে বলবো, অনেক কিছু সত্য মিথ্যা মিলিয়ে আমার নিজের একটা সত্য দাঁড় হয়। কিন্তু যে মানুষটাকে নিয়ে বলছি সে থাকলে পাশাপাশি এখানে বাদানুবাদ হওয়ার একটা সুযোগ থাকে, যেটা আজকে হ্যালো 920 হচ্ছে, হুইচ ইজ রিয়েলি গুড। আমি জাস্ট দুটো জিনিস, আপনাদের স্টোরিটা আমার দরকার নেই, আমি শুধু দুটো জিনিসের ব্যাপারে স্টিক করতে চাই। একটা হচ্ছে যে ও যেটা বলছে আপনার খালাতো বোন না মামাতো বোনকে আপনার সাথে তার বিয়ে হয়েছে, মানে আপনার হাজবেন্ড আর ওয়াইফ, এই বিষয়টা আপনার মামাতো বোনকে সে বলেছে, এটা কি আপনি জেনেছেন কোনোভাবে? আচ্ছা, ওর মামাতো বোনকে কি আপনাদের বিয়ের কথা আপনি বলেছেন? হ্যাঁ বলেছি। আচ্ছা, এটা কি মামাতো বোন আপনাকে কোনোভাবে বলেছে রুদ্র? না। তার মানে ওদের মধ্যে হয়তো একটা কমিটমেন্ট ছিল যেটা আপনার সাথে ব্যাপারটা শেয়ার করেনি। মামাতো বোনের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল না দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ওর জায়গা থেকে ওটা অন্যরকম, মামাতো বোন হয়তো আপনাকে অন্যভাবে ব্যাখ্যা করেছে, সো দিস ইজ নট রিয়েলি ইম্পর্টেন্ট। ফাইন। তারপরে মামাতো বোন একদিন পরে আপনাকে বললো যে গ্রামের কোন একটা মানুষের সঙ্গে বিয়ে করতে। তো ঈদের ও আমাকে বলছে ভাবে ঈদের পরে তো অনেক জায়গায় বিয়ে হয়ে যায়, ওকে যদি ঈদের পরে বিয়ে দিতে আমাকে এরকম কিছু বলছে। আচ্ছা রুদ্র, তখন আপনি কি বলতেন? সত্যি কথা বলতে কি আমাকে কেউ দেখতে যেত না, বা আমার ফ্যামিলি থেকে কাউকে দেখেও নেই। কিন্তু যখন এই কোশ্চেনগুলো ওরা সন্দেহ করছে, তখন আপনার অ্যান্সারটা কি থাকতো ওর ফ্যামিলির প্রতি, ওর প্রতি? না, এই তো সম্পূর্ণ মিথ্যা, এগুলো ভুল ধারণা। তারপর তা আমাকে এগুলোতে বোঝানো হইতো, কিন্তু আমার মধ্যে একটা কাজ করতো যে কিছু ঘটলে তো কিছু রটে, তোমরা হয়তো দেখতেছো, দেখে তোমাকে স্বীকার করতে না, আমার তখন ওর প্রতি আমার একটা রাগ কাজ করতো যে বা তোমার মা দেখতে পারে, তোমার স্বীকার করতেছে না। আপনি সন্দেহ করতেন? সন্দেহ বলতে চলে আসতো। আসলেই স্বাভাবিক। পরে কষ্ট হইতো, তোর কাজিন আমার কাছে শেয়ার করতেছে, এগুলো বলতেও পারতিস না ওর কাছে, প্রমিস করে রাখছে। তো একটা পর্যায়ে ঈদের পরের দিন ওর খুব দেখতে ইচ্ছা করতেছে, তো আমি কি করি, বাসাতে একটা পর্যায়ে না বলে গ্রামে চলে যাই, গ্রামে। তো নর্মালি ও তো রেগে টেগে শেষ। তো যাই হোক, একটা পর্যায়ে দেখা করতে আসছে, খুব বৃষ্টি, তার অবস্থা খুব খারাপ, তাও দেখা করতে আসছে। দেখা করে আমাকে আমি বলতেছি তুমি আমাকে ঢাকায় দিয়ে আসো। আমি মূলত ওরা আনতেই গেছি, তো ঢাকায় নিয়ে আসি ওরা। তারপরও তখন ওর মা বাবা কিভাবে জানে বুঝে ফেলে যে আমার বাসা, ও কথা ঘুরে ফেলে যে এখানে ওখানে বা কোনো ফ্রেন্ডের বাসায় আসছি, বা ওর গ্রামের বাড়িতেই আছে এটা বলে, কিন্তু ওর মা বুঝে ফেলে যে আমাদের বাসায় আছে। না, ওকে যে আপনি আপনার বাসায় নিয়ে আসলেন,
হ্যাঁ আপনার বাবাও তো তখন বোধহয় জানে না যে আপনাদের বিয়ে না হয়ে গেছে। উচিত বললাম না, জেনে গেছে মাঝখানে। ও মাঝখানে জেনে গেছে, মানে তখন আপনার বাবা থাকতো ইচ্ছে জিনিসটা মাইনে নিছে। মেনে নিয়েছে, এক ধরনের ফ্যামিলি মেম্বারটা তখন এক ধরনের মেনে নিয়েছে। হ্যাঁ। বলুন তারপর। তখন মাঝখান দিয়ে একটা জিনিস মিস্টেক করে এসছি। আচ্ছা বলেন। আমি ওর ছোট ভাইকে ফোন দিয়ে বলে দিই, রাগের মাথায় ফোন দিয়ে বলে দিই আমরা বিয়ে করে ফেলছি। ওকে, ওর ছোট ভাইকে বলে দিলেন। আচ্ছা হ্যাঁ, তো এইটা নিয়ে ওর বাসায় অনেক প্রবলেম হয়। মানে ওর বাসায় তো মানে তুলপার হয়ে গেছে এক পর্যায়ে, ওর বাসায় আর উঠাবেই না। মানে রুদ্র আমি আপনার কাছে যাই, আপনার বাসায় তো হলে ব্যাপারটা জানাজানি হয়ে গেল। জি, প্রথমে যখন ও বলতে তখন এটা নিয়ে আমার ফ্যামিলিতে একটা মানে বিশাল ঝড় যায়। আমি এমনও দিন গেছে বাসায় থাকতে পারি না, কিন্তু আপনাকে তো ফার্স্ট জিজ্ঞেস করার কথা ফ্যামিলি মেম্বারে যে আমাকে রেহান যা বলছে বা আপনার ছোট ভাই যেটা বলছে সেটা সত্য কিনা। আমি অস্বীকার করছি, আমি তাদের কাছে স্বীকার করিনি। কেন করেননি? করিনি কারণ হচ্ছে ওই অবস্থাতে তাদের কাছে স্বীকার করলে এখানে আরো বেশি কথা শুনতে হবে। শুধু কথা শোনার জন্য আপনি স্বীকার করবেন না? না না না, কথা শোনাটা ফ্যাক্ট ছিল না। মানে ওর আমার কাছে বড় ফ্যাক্টটা ছিল, আমার ফ্যাক্ট ছিল আমার সময়টার দরকার, একটা সঠিক সময় দরকার। এবং ও হচ্ছে ভাবতো যে এখন যদি আমি মনে নিয়ে বের হয়ে যাই বা একটা কোনো একটা ডিসিশন নিলে আমি কি করে খাওয়াবো। আমার মধ্যে সেটা তো এই জিনিসটা কাজ করতো। মানে আপনার মানে আমি জাস্ট সময় চাইতাম যে ও ইন্টার ফার্স্ট ইয়ারে পরে, না সে সময় তো আপনি বোধহয় একটা জবও করতেন বোধহয় ছোটখাটো। মানে জাস্ট স্টার্ট করছি। আমি ওরে বলতাম যে আমার মনে হয় আর বেশি দিন লাগবে না, আমি ওভারকাম করতে পারবো। বা আমার মধ্যে একটা এক ধরনের প্ল্যান ছিল। আসলে সত্যি কথা বলতে কি, আমি আজকে শেয়ার করে ওর কাছে, আমার মা কিন্তু আজকে মাঝরাতে চলে যাবে। আমার মা মূলত হচ্ছে আমি চাইছিলাম যে তারা চলে গেলে দেন লাইফটা আমার। আমি যদি তারা চলে যাওয়ার পর একটা ডিসিশন বলতাম তখন তারা কিন্তু বাধ্য হইতো মেনে নিতে। এখানে আপনাকে একটু থামাই এবং লিসনারদের সবাইকে একটু নোট করছি। রিলেশনশিপের এই যে অবস্থা আপনারা দেখছেন, ফ্যামিলি জায়গা থেকে কমপ্লেক্সিটি এখানেই থেমে থাকেনি এবং এটা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এটা যে কত বড় জট পাকিয়েছে পুরো সমস্ত জায়গাটা থেকে। এবং আরেকটা ইনফরমেশন আমরা পেলাম যে আজকে মাঝরাতে ওর ফ্যামিলি চলে যাচ্ছে। দিস ইজ আ ভেরি গুড ইনফরমেশন, যেটা পরবর্তীতে আমাদের স্টোরির ক্ষেত্রে কাজে লাগবে। আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা, মাত্র 4 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 4 মিনিট পরে আমরা আবারও ফিরে আসবো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আপনারা যদি এদেরকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। ফিরে আসছি মাত্র 4 মিনিট পর। 4 মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি প্রিয় শ্রোতা। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আজকে এখানে রুদ্র ও মেঘলা রয়েছে তাদের জীবনের গল্প নিয়ে। মেঘলার কাছে আমি আবারও ফিরছি। যারা স্টোরি বলতে চান তাদের মতো আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ মেঘলা, তারপরে কি হলো? এটাই রিসেন্টলি বছরের রোজার ঈদের কথা। তখন ওর মা মানে জেনে যায় ও আমার বাসা থেকে একটা প্রেশার ক্রিয়েট করতেছে, ওর ফ্যামিলিতে জানাইতে বল। ওর সিচুয়েশন গুলো আমি বুঝতেছি, কেন জানাইতে পারতেছে না, কেন কি করতেছে না। আবার ওইখান থেকে ওর প্রেশার ক্রিয়েট করতেছে, তুমি ঢাকায় যেতেছো, তুমি মেঘলার সাথে দেখা করতে কেন যেতেছো। তার কিছুদিন পরে, সপ্তাহখানিক পরে, এর মধ্যে রোজার মধ্যে মানে একটা ছেলের সাথে আমার ফেসবুকে কথা হয়। মানে ফেসবুকে কন্ট্যাক্ট করে সে আমাকে পরিচয় দেয়, সে রুদ্র ফ্রেন্ড। ওকে আমি নর্মালি তার কাছে জিনিসগুলা মেটার গুলা শেয়ার করি। তো তার কাছে আমি এটাও শেয়ার করে ফেলছি যে আমি বিয়ে করে ফেলছি। দেন সে আমাকে মানে এরকম কমেন্ট বল, তুমি তাকে কি বিয়ে করে ফেলছো। মানে সে এমন ভাবতে যে বিলিভ করতেছে না জিনিসটা, বিয়ে করে ফেলছো তোমার জিনিসগুলো তো কখনো মাইনে নিবে না। ওর জন্য তো মেয়ে দেখা হইতেছে। একটা পর্যায়ে তার কিছুদিন পরে মানে রোজার ঈদের পরে, ও আমার বাসা থেকে আইসা যাওয়ার পরে মানে তার সাথে আমার কন্ট্যাক্ট হইতেছে আগে থেকে, রোজার সময় থেকে তার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে। রেগুলার সে আমাকে ছবি পাঠাইতেছে, ওর সাথে ছবি তুলছে রুদ্রর সাথে, সে ছবিগুলো পাঠাইতেছে, সেন্ড করতেছে। রোজার ঈদে আমার বাসা থেকে আসা যাওয়ার পরে সে আমাকে একটু বেশি নক করতেছে, রুদ্রর সাথে আমার কথা হয় কিনা বা কথা হয়েছে, কখন হয়েছে, কি হয়েছে। তো আমার কেন জানি মানে আমি জানি না কেন হঠাৎ করে সপ্তাহখানিক ঘুরে আসে নাই। আমার কেন জানি বললাম আমি নোয়াখালীতে চলে যাবো, আমি ওরে নিয়ে আসবে এখন। আমি জানি না মনের টান না কি, আমি সবসময় আমার মানে বলতে হবে ওই কথাটা যে ও কখনো বিপদ বা কখনো কিছু হলো না, আমি এটা বুঝে ফেলতাম, আমার মন থেকে জিনিসগুলো আমি বুঝে ফেলতাম। এটা একেবারে মানে অবাক কাণ্ড, আপনারা বললে বিশ্বাস করবেন কিনা। আমি কখন কি করি সে সঠিকটা বলে দিবে। ইভেন আমি এক্স্যাক্টলি কোথায় আছি, কি করতেছি সেটাও সে বলে দিবে। কিভাবে বলে সে আমি জানি না। ওকে, দ্যাটস রিয়েলি গুড, ফাইন, ঠিক আছে, অন্তরের মিল থাকলে এগুলো হয়। হ্যাঁ বলুন তারপর। তো একটা পর্যায়ে আমার মনটা কেন বলতেছে যে ওর কিছু একটা হবে। আমি সপ্তাহখানিক ঘুরে যাওয়ার পর আমি আবার নগরতে চলে যাই। নর্মালি রাগারাগি করে, তুমি থাকো, তুমি তোমার মধ্যে আসছো। আমি রাগ করে, বৃষ্টি হইতেছে অনেক, কিভাবে আসবো, কাদা পাড়া হয়ে গেছে, গ্রামের রাস্তা, বাইক না আসা যাবে না, ঘুরো তুমি। এই কিছুক্ষণ পর ফোন দিতেছে, টেনশন করতেছে কিন্তু আসতেছে না। তো আমি ওর প্রায় গ্রামের কাছাকাছি চলে যাই।
তা আসে মিট করে। তার মধ্যে একটা কাহিনী হয়েছে যে আমার বাবা মা মানে ও জানাইতেছে না দেখে জিনিসটা কেমন নেগেটিভ চলে যেতেছে। আমার মামা চাইতেছে কি এই জিনিসটা কেউ জানে না, ফ্যামিলির মধ্যে এখানে অফ করে দিবে, আমাকে আরেকটাকে বিয়ে দিয়ে দিবে। জিনিসগুলো থেকে ঘনায় আসতেছে খুব। আমার বাবা মার সাথে রাগ করে বললো, আবার ওই যে কষ্টটা কেন জানি ফিল করতেছে, এই সব কজ মিলে আমি চলে যাই। পরে আমি বলতেছি, আমি ওরে যাই বলতেছি আমি আর ঢাকায় যাবো না, আমি নোয়াখালী থাকলে নোয়াখালী থেকে যাবো, তোমার সাথে থাকবো না, আমি নোয়াখালীতে একাই থাকবো। পাকলাম আর কি যাবো। তো সে আমাকে বোঝে, আমার মাও তাকে বোঝে আমার মেয়েটাকে ঢাকায় দিয়েছে। হ্যাঁ, আর ইচ্ছাও ছিল না, সে আমাকে ঢাকায় দিয়েছে। গ্রামে যাওয়ার পর সে আমাকে বলতেছে যে আমার বাসায় অনেক প্রবলেম চলতেছে, অনেক চলতেছে, সবাই বুঝে ফেলছে। এটা এখন শিওর ভাবে জেনে গেছে যে ও আমার সাথে মিট করতে আমাকে ঢাকায় নিয়ে আসছে, শিওর জেনে গেছে। ও বাসায় অনেক প্রবলেম চলতেছে, ওর বাসায় নেই। কোথায় আসলো, আমি চিরাং আছি। পরে একটা পর্যায়ে 5 তারিখে আগস্টের 5 তারিখ ওই যে ছেলেটা আমাকে ওর মানে FB-তে পিক পাঠাইতো, খবরাখবর নিত, ফেসবুকে দেখি আমি তার একটা পোস্ট দিছি। কে পোস্ট দিয়েছে? ওই যে ফ্রেন্ড রূপে আমাকে বলছে যে আমি ওর ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, এই ফ্রেন্ডটা কি আপনাকে অ্যাড রিকোয়েস্ট পাঠিয়েছিল না? হ্যাঁ, সে আমাকে রিকোয়েস্ট এবং আপনি অ্যাড করেছিলেন তাকে। হ্যাঁ, এই ফ্রেন্ডের সঙ্গে যে আপনি কথাবার্তা বলেন এটা কি আপনার হাজবেন্ড জানতো? হ্যাঁ, আমি তাকে বলছি, সে আমাকে না করছে তার সাথে কথা বলতে। তারপর আপনি কথাবার্তা বলতেন? হ্যাঁ, তার সাথে কথাবার্তা বলতাম এই কারণে সে আমাকে বলতেছে ছেলেটা ভালো না বা হ্যান ত্যান। কারণ আমার ভিতরটা সবসময় কাজ করতে গিয়ে আমার যে জিনিসটা না করা হইতো না, আমি সেই জিনিসটা বেশি করে করতাম। Which is really bad. এর আগেও আপনাকে না করেছে একটা বিষয় নিয়ে, আপনি সেটা শোনেননি। আচ্ছা ঠিক আছে। তো এই ছেলে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, কিসের পোস্ট ছিল সেটা? পোস্টটার মধ্যে লেখাটা ছিল এরকম যে আমার ছোট বোনের নতুন লাইফে বন্ধুরা তোমরা সবাই দোয়া করো, তারা যেন সুখে হয়। নিতে ছবিটা ছিল আমার হাজবেন্ডের বিয়ে শেরওয়ানি পরা ছবি, আর একটা মেয়ের মানে বোর শাড়ি টাড়ি পরা, সাজটাজ বোর সাজ। এটা আপনি তার ফেসবুক থেকে দেখলেন? এর আগে আপনার সঙ্গে রুদ্রের যোগাযোগ ছিল না ফোনে? হ্যাঁ, যোগাযোগ ছিল, ওর সাথে আমার কথা হইতেছে। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখন কথা হচ্ছে যে আজকালকার যুগে ফটোশপ করে অনেক কিছুই করা যায়। আমার কাছে মনে হচ্ছিল সবকিছুই মিথ্যা, বাট হাউ ইট হ্যাপেন? যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি একটু রুদ্রর কাছে যাই। এখান থেকে আমি আপনার কাছে ফ্লোর দিচ্ছি। কি ছিল ঘটনাটা? ঘটনাটা সত্যি ছিল। মানে আপনি বিয়ে করেছেন? হ্যাঁ, ওখানে আমার কিভাবে হলো বিয়ের? জিনিসটা হয়েছিল, আমি যখন 3rd টাইম ওর বাসা থেকে যাই, 3rd টাইম বাসা থেকে গেলে জাস্ট আমাকে আমার মা বলে যে তোমার একটা দাওয়াত আছে, চলো দাওয়াতে যাই। ওকে। আমি কিন্তু ওইটাই ফার্স্ট টাইম ফ্যামিলিতে যাওয়া, তো আমি দাওয়াত হিসাবেই যাই। ওটা কি চিটাগাঙে? না, ওটা হচ্ছে আমাদের গ্রামের বাড়িতেই কাছেই। আচ্ছা। যাওয়ার পথের যখন প্রায় শেষ দিকে, তখন আমার কাজিন এবং আম্মুর কথাবার্তা আমি বুঝে ফেলি। জাস্ট ওই মেয়েটার যার সাথে আমার বিয়ে হয়েছে তার 2 ভাইকে আমি চিনি, কিন্তু তাদের এই ধরনের বিবাহযোগ্য বোন আছে সেটা আমি জানতাম না। তো তখন তাদের কথাবার্তা বুঝতে পারলাম যে আসলে তারা ওই মেয়েটাকে দেখতে যাচ্ছে। তখন আমি এক প্রকারের রাগারাগি করি আম্মুর সাথে, কিন্তু সেটা মানে অত হার্ডলি করি না, কারণ ওখানে অনেক আত্মীয় স্বজন থাকে আমার। তো আমি মাকে জাস্ট এতটুকু বলি যে এই জিনিসটা তোমার ঠিক হয় নাই, তুমি যে এইভাবে আমাকে নিয়ে আসছো, তুমি আমার একবার হলেও জানাইতে পারতাম। মা কি বলতেছিল ওই মুহূর্তে আপনাকে? মা বলতেছিল যে আমি কি পাগল, আমি তোরে নিয়ে আসছি মানে তো এই না যে তোমার আমি একেবারে দিয়ে যাচ্ছি, এই করতেছি সেই করতেছি, তুই যেভাবে রিয়েক্ট করতেছিস এই ধরনের তো কোনো কিছু না। ওকে, তারপর? তারপর আমি বলি আচ্ছা ওকে চলো, মানে আমরা একেবারে বাসার সামনে। ওকে, যান। তারপর? তো বাসায় ঢোকার পর ওকে দেখার পর সবাই খুশি হলো দেখে, ও বললো যে হ্যাঁ আমাদের পছন্দ হয়েছে। তো আমি বললাম যে পছন্দ হয়েছে, কিন্তু এটা তো সময়ের ব্যাপার। কিন্তু তারা সেই কথা শুনেনি, তারা এঙ্গেজমেন্টের আংটি নিয়ে আসে। মানে আমি আমার অগোচরে অনেক কিছু হয়ে যায়। তো ওই দিন ফার্স্ট টাইম দেখি এবং ফার্স্ট টাইম এঙ্গেজমেন্ট। ওকে। আর সেকেন্ড টাইম বিয়ে হয়ে যায়। মানে কি? মানে এর মাঝে সময় পাওয়া যায় না। আপনাকে বলেছে কবুল বলতে, আপনি কবুল বলে ফেলেছেন? না, কবুল বলতে বয়স তখন কত ছিল? আপনি কি পাগল ছিলেন? রুদ্র, আপনার ভাই যখন এটা জানলো রেহান, তখন সে ফ্যামিলিতে বলেছে যে আপনি বিয়ে করেছেন বা এরকম কিছু একটা? তারা ডাউট করতো। তখন আপনি অস্বীকার করেছেন বিষয়টা? অস্বীকার আমি ফার্স্টে মেনে নিলাম, ওকে, আপনি যাচ্ছেন বিষয়টাকে অনেক বেশি নর্মালি ম্যানেজ করার জন্য, ঠিক আছে, ওকে। কিন্তু যখন আপনাকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে, এঙ্গেজে আংটি পরিয়েছে, তখন পর্যন্ত মেনে নিতে পারছি, ঠিক আছে, আংটি খুলে ফেললেই শেষ। বিয়েতে কবুল বলে ফেললেন, শেরওয়ানি পরে আপনি সেখানে বসেছেন, আপনি বলছেন সময় নেই। শেরওয়ানি পরার একটা ওর প্রতি আমার অনেকগুলো ক্ষোভ কাজ করে, এখানে অনেকগুলো মেটার কাজ করে। এক হচ্ছে আমার মা অসুস্থ ছিল, মানে তারা আমি যদি সেই মুহূর্তে না বলতাম সে খুবই খারাপ অবস্থায় ছিল, এক ছিল এটা। দ্বিতীয় ছিল হচ্ছে ওর প্রতি অনেক ক্ষোভ ছিল, অনেক রাগ ছিল আমার মেঘলার প্রতি। হ্যাঁ, যে আমার 3 বার নিয়ে যাওয়া হয়েছে, 3 বারই আমার
অসম্মতিতে। মানে আমি কোথায় নিয়ে গেছে? আপনার ফ্যামিলিতে নিয়ে মানে ওদের ফ্যামিলিতে? আমাদের গ্রাম থেকে ঢাকা নিয়ে আসা, যেটা কে আপনাকে ধরে বেঁধে নিয়ে এসছে? না, ধরে বেঁধে নিয়ে আসে না। ও আসলে আমি নিয়ে যাব, এটা সহজ ব্যাপার। ও আসলে আমি তাকে দিয়ে আসতে হবে, কারণ আমাদের পথটা হচ্ছে অনেক বড়। দিস ইজ এ ভেরি হিউম্যান অ্যাটিটিউড। ওটা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু এইগুলো আপনি অপছন্দ করতেন, কিন্তু এটা তো আপনার ভাবা উচিত ছিল যে সে আপনার স্ত্রী এবং সে আপনাকে তো এভাবে চাইতেই পারে। তার জায়গাটা থেকে সে কম্প্রোমাইজের জায়গাটা ঠিক আছে, ওকে, কিন্তু সেই জন্য আপনি আরেকটা সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, এটা অফকোর্স আপনার বাবা মা চাইতেই পারে, কারণ মা তো বারবার বলতেছে, ফ্যামিলি বারবার বলতেছে যে আপনি বিয়ে করেছেন কিনা। আপনার মা কষ্ট পাবে, এটাই স্বাভাবিক, অনেক বেশি কষ্ট হবে, কারণ সন্তানকে এত কষ্ট করে বড় করে লালন পালন করেছে, সেই সন্তান যে মেয়েকে অপছন্দ করে সেই মেয়েটাকে বিয়ে করেছে এবং তার বিয়েতে আমি থাকতে পারলাম না, এটা তো বাপ মায়ের জন্য অনেক বেশি কষ্টের ব্যাপার। কিন্তু আপনি কি এটা চিন্তা করবেন না যে সেকেন্ড বিয়ে করে আপনাকে তো ফার্স্ট ওয়াইফের মুখোমুখি হতেই হবে কোনো না কোনো সময়, তখন আপনি আপনার বাবা মাকে কি জবাব দিবেন? না, আসলে আমি এই ধরনের কোনো চিন্তা করিনি। দিস ইজ কল্ড স্টোরি, দিস ইজ কল্ড রিয়েল স্টোরি। এটা আসলে এই ভুলটাকে এদের করে দেখার কিছু নেই, এই ভুলটা আমাদের সমাজে অহরহ হচ্ছে, এবং এই ভুলটা আসলে কি করতে পারে মানে পরিবার এবং সন্তানদের জন্য বাবা মায়ের অযৌক্তিক ভাবে ছেলে মেয়েদের উপরে এই বিয়ের ব্যাপারটা মানে হচ্ছে আমি তোমাকে বড় করেছি সুতরাং আমি যা বলবো তাই, এই জিনিসটাই কাজ করে। এবং একইভাবে এরাও বাবা মাকে ভালো রাখার জন্য মাকে যদি বলি আমি বিয়ে করে ফেলেছি বা বাধ্য হয়েছি, আমার মা সেন্সলেস হয়ে মরে যাবে, এই জিনিসটা এই বাংলা সিনেমার বিশেষ কিছু ছবির নাটক এগুলো যে জীবনকে কতটা বেশি ডিজাস্টার করে। লেটস কন্টিনিউ দ্য স্টোরি। আপনি স্বীকার করেন না নাই করেন, এটা আপনার জন্য বিশাল বড় ভুল ছিল। ওকে, তারপর কি হলো? তো একটা আপনি ওকে কি করলেন? আমি ওকে ফোন দিই 5 তারিখে, ফোন দিতেছি, সে আমার ফোন ধরতেছে না। আমি তার ফ্রেন্ডকে ফোন দিই, তার গ্রামের ফ্রেন্ড। আমি কান্না করতেছি, আমি ফার্স্ট টাইম আমার ফ্যামিলি মেম্বারকে জানাতে চাইনি, আমার এক ফ্রেন্ড এসে আমার ফ্যামিলি মেম্বারকে জানাইতে, আমার বেস্ট ফ্রেন্ড। তো জানার পর আমি কান্না করতেছি, আমার বাসায় তো তুলপাড় শুরু হয়ে গেছে, আমি কান্না করতেছি, আমি সবাইকে ফোন দিতেছি, ওর ফ্রেন্ডকে ফোন দিছি, বলতেছি মেঘলা তুমি যেটা বুঝতে পারছো আমি বুঝতেছি, দেখো ও সিচুয়েশনের শিকার, ও আসলে জোর জবরদস্তি বললো আর যেটা বললো সেটা শিকারও, আমি বুঝতেছি। তো আমার ফ্যামিলি মেম্বার থেকে মানে পারতেছে না ওরে খায়া ফেলতে, এক্ষুনি আমার সামনে পেলে এখন খায়া ফেলবে, দূরে দেখে কিছু করতে পারতেছে না। তো আমি অনেক রিকোয়েস্ট করলাম যে আমি ওর জীবনে ফোন দিব না, আপনি জাস্ট ওর একটা আমার ফোন দেন, আমি জাস্ট ওর সাথে একটু কথা বলবো। তো লাস্ট পর্যন্ত তার সাথে আমাকে কথা বলাতে, তাকে আমি একটা কথা বলি যে তুমি যা করছো খুব ভালো করছো, আর আমি জানি না কেন হয়েছে কাজগুলা, কারণ আমার মধ্যে কাজ করতো যে একটা ছেলেকে কখনো জোর করে বিয়ে দেওয়া যায় না। দিস ইজ রাবিশ আনসার। আমি নিজেও স্বীকার করি এটা কোনোভাবেই সম্ভব নয়, এটা কোনোভাবেই সম্ভব নয়। বাবা মাকে খুশি করা বলুক, যেটাই বলুক না কেন, দিস ইজ অ্যাবসলিউটলি রাবিশ আনসার। ওকে, তো পরবর্তীতে তাকে আমি বলি, তারপরে আমি বলি যে তুমি যেখানে থাকো না কেন তুমি পলায় যাও, আমার বাবা মা তোমাকে ছাড়বে না। এটা বলে আমি ফোন রেখে দেবো, বলে আমার বাসায় অনেক প্রবলেম চলতেছে, ও হয়তো প্রবলেমে ছিল, ফোন রেখে দেয়। তারপর তার সাথে আমার কোনো কন্ট্যাক্ট হয় না। ঠিক 7 তারিখে আমার বাসার মধ্যে আমার চাচারা সবাই এসে বসে, জিনিসটা জানাজানি হয়ে গেছে, এসে আমার বসাইছে, এবার ঠেলা সামলাও। তো আমার বলতেছে এখন কি করবা, এর মধ্যে ওর কন্ট্যাক্ট নাম্বার গুলো অফ করে ফেলছে, ওর সাথে আমার যোগাযোগ হইতেছে না। তো আমার মনে একটা পর্যায়ে আমার বিশ্বাসটা কাজ করতেছে যে আমার এত লাভ করতো, তার সাথে আমার 3 তারিখও কথা হলো, এমন কথা হলো যে সে আমাকে বলতেছে যে মেঘলাম তোমাকে লাইফে কিচ্ছু দিতে পারি নাই, সে কান্না করতেছে, মানে বরাবর কান্না করে দিতেছে, কান্না করে বলতেছে মেঘলাম তোমার লাইফে কিছু দিতে পারি নাই, তোমার আমি বোর মর্যাদা দিতে পারতেছি না, হ্যান না তেন না, তুমি অনেক ভালোভাবে পড়ালেখা করো, তোমার লাইফ অনেক বড় হতে হবে। 3 তারিখে কথা বললো, সে 5 তারিখে বিয়ে করে ফেললো। তা আমার বিশ্বাসটা কাজ করতেছে যে ওর হয়তো ফ্যামিলি মেম্বাররা জোর করে বিয়েছে। ও আমাকে লাস্ট কথায় বলছে যে আমি তোমার কাছে ফিরে আসবো ওই বিয়ের দিন 5 তারিখে। তো আমার ফ্যামিলি মেম্বারের সাথে আমি বরাবর মানে ঝগড়া যুদ্ধ যেটাই বলে সেটা করে আমি বাসা থেকে বের হয়ে যাই। আমার আম্মু বল তুমি যদি এরকম করো বা তুমি এখনো ওর সবাই আমাকে দোষারোপ করো, তুমি এখনো ওর সাপোর্ট কেন করো, বিয়ে করে ফেলছে তুমি সাপোর্ট কেন করতেছো আমাদের সামনে, তার গল্প কেন করতেছো। একটা পর্যায়ে টাকাটাকি করে আমি বাসা থেকে বের হয়ে যাই, বের আমার ফ্রেন্ডের বাসা থাকাতে শুরু করি। এদিকে আমি বাসায় মেম্বারদের কারোর সাথে যোগাযোগ করি না, ওর সাথেও যোগাযোগ করি না, তো ওর নাম্বার তো বন্ধই। তো ওর একটা ফ্রেন্ড, ওর সাথে আমার যোগাযোগ হয়, আমার বাসায় আমি নক করতেছি, আমার ফোন ধরতেছে না, আমার আম্মুকে ফোন দিতেছে, আমার ফোন ধরতেছে না, মানে এক হিসাবে বলা যায় যে আমি কি অপরাধ করে ফেলছি, আমি এখন নাস্তা হয়ে গেছি। তো আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকতেছি, ফ্রেন্ড খুব ভালো। 12 তারিখ মেবি 10 কি 11 তারিখে রুদ্র আমাকে ফোন দেয়, ফোন দেওয়া কল হয়, আমি মানে আসমান থেকে পড়ি, সে আমাকে ফোন দিছে, প্রচুর কান্না করি, সে আমাকে মানে আমার কাছে আপনার যা যাওয়ার চায়, সে আমাকে এরা বলে যে আমার কাছে ফিরে আসবে সে। তাই মনে বলে না আমার কাছে ফিরে আসো, তোমার কোনো দরকার নেই, তুমি যেরকম ছিল সেরকমই থাকো। স্টপ, আমি একটু রুদ্র আপনার কাছে যাই। আপনার সঙ্গে বিয়ে হওয়ার পরে আপনার সেকেন্ড ওয়াইফ, তার সঙ্গে আপনার বাসর ঘর হয়েছে?
হ্যাঁ বাসর ওকে, আপনি তার সঙ্গে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে গিয়েছেন? না, আমি বাসর ঘর হলে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যাননি, আপনি এটা কি বলতে চাচ্ছেন? বাসর ঘর হলেই যে স্বামী স্ত্রীর সম্পর্ক হয় তা তো না। তাহলে কি বলেছেন তাকে? তার সাথে কথা হয়েছে আমার রাতে, বিভিন্ন ব্যাপার শেয়ার করছি, আমার ফ্যামিলিগত ম্যাটার গুলো শেয়ার করছি, আমার লাইফেরও কিছুটা শেয়ার করছি। আমি মেয়েটাকে অনেকভাবে শেয়ার করতে চাইছি ওর ঘটনাগুলো। আমি বিয়ের আগে এঙ্গেজমেন্ট আমি তো খুব কম সময় পেয়েছি। এঙ্গেজমেন্ট হয়েছে যেদিন ফার্স্ট দেখতে গেছি, বিয়ে হয়েছে তারপরই। আমি এঙ্গেজমেন্টের পরে বিভিন্ন ভাবে ওর ছোট ভাই, তারপর ওর বড় ভাই, এদের কাছে আমি মোটামুটি শেরওয়ানি পরে আপনি মেয়েটার পাশে বসেছেন, মেয়েটা বউ সেজে আপনার পাশে বসেছে। এই যে অবস্থায় আপনারা থাকলেন, তখনও তো মেয়েটা জানেন আলটিমেটলি যে এই সিচুয়েশনটা কি, এবং আমি যত জানি আপনাদের স্টোরি স্টিল মেয়েটা জানেন আপনাদের স্টোরি, রাইট? না জানি এখন জানে? না, বিয়ের 2-3 দিন পরে 2 দিন পরে জানাজানি হয়ে গেছে। বিয়ের 2 দিন পরেই জানে? 2 দিন পরে জানতে পারে। তো এই সময়ের মধ্যে আপনাদের মধ্যে কোনো স্বামী স্ত্রী সম্পর্ক হয়নি? না, এরপর হয়েছে। ওকে ফাইন। এত ভুল কিভাবে করে একটা ছেলে? আমার কথা হচ্ছে যে সে বাবা মায়ের পর্যন্ত, সে বাবা মাকে ম্যানেজ করার জন্য বিয়েটা করলো, তারপরে শারীরিক সম্পর্কটা কিভাবে ভুল করে হয়? আপনি আমাকে অ্যান্সারটা দেন। আপনি তো ওকে লাভ করতেন? না না না, আপনি ওকে লাভ করতেন না? করতেন তো, স্টিল করেন। ওর প্রতি শারীরিক সম্পর্কটা কেন হলো? ওখানে তো আপনার বাবা মা, আমাকে জাস্ট অ্যান্সারটা দেন প্লিজ। ভুল করছেন বা করছেন, যেটা হয়েছে সিচুয়েশনটাকে বলতে হবে আপনাকে। আপনি যদি তাকে ওটুকু সময়ের জন্য স্ত্রীকে লাভ করে থাকেন, সেকেন্ড ওয়াইফকে, ওটুকু সময়ের জন্য আপনি যদি মেঘলাকে ভুলে থাকতে পারেন, তাহলে দিস ইজ দ্য আলটিমেট সিচুয়েশন অফ ইউর লাইফ। ফার্স্ট 2 দিন যখন ওর সাথে আমি মেলামেশা করি না, তখনও আমাকে সেই ধরনের কোনো কিছু ওখানেও আপনাকে কেউ একজনকে বাধ্য করে সন্দেহ করে না, বা আমাকে সে ধরনের কোনো কিছু বলে না। যখন ওর সাথে ইয়া হয়, ঘটনাটা ঘটে, তখন এমন অবস্থা, এমন সিচুয়েশন, মেয়েটা আমার দৃষ্টিতে মেয়েটা কোনো খারাপ, কোনো অন্যায় করেনি। তো অন্যায়টা করলে আমি করছি, আমি সেটা স্বীকার করি। সে তো আমার কাছে কোনো অন্যায় করেনি। যখন ওর সাথে কথা হয়, তখন মেয়েটা এমন সিচুয়েশন যে মেয়েটা মারাই যাবে, তখন ওকে আমার মানে আমাকে বাধ্য করতে হয় বোঝানোর জন্য যে না, আসলে ওটা আমার পাস্ট ছিল, তুমি আমার নিউ লাইফ। ভুলের স্টেজ গুলো দেখেন। মেয়েটাকে বোঝানোর জন্য মেয়েটার সঙ্গে একটা শারীরিক সম্পর্ক করে ফেললাম, এটা আরো একটা বড় ভুল। একটা হচ্ছে যে এখন কি তোরা দুজনে স্টেজে একসঙ্গে আছে, দিস ইজ দ্য রাইট সিচুয়েশন। মানে এতগুলো ভুল যে করে তাকে কোনোভাবে মাফ করা যায় না। যাই হোক, আমি স্পিচলেস হয়ে যাচ্ছি। একটা মানুষ কিভাবে এতগুলো, সব মানুষকে আপনি কম্প্রোমাইজ করতে গিয়ে নিজের জীবনটাকে কেন না মানে এইরকম কম্প্রোমাইজলেস করে ফেলছেন? বলুন, তারপর আপনার কি দাঁড়ালো? তো একটা পর্যায়ে ওর ওয়াইফের সাথে আমার কথা হয়, তো বললোই। তারপরের পাটে 15 তারিখে রাতে দুপুর পর্যন্ত ওর সাথে আমার কথা হইতেছে, মানে নর্মাল। আমি জাস্ট ওর রিকোয়েস্ট করছি, লাস্ট রিকোয়েস্টটা করছি, তোমার সাথে আমার কোনো, আমি তোমার কাছে কখনো স্ত্রী দাবি না দাঁড়াবো না, তুমি জাস্ট আমার সাথে কন্ট্যাক্টটা রাখো। আমি ওর জাস্ট এটা রিকোয়েস্ট করছি। এর মধ্যে আমার বাসায় কি হইতেছে না আমি জানতেছি না। আমি আমার ফ্রেন্ডের বাসায় থাকতেছি, তো সে আমাকে বলতেছে তোমার বিকাশ নাম্বার আমি টাকা পাঠাই দিই। হ্যাঁ, সেও মানে আপসেট নাকি আসলে আমি জানি না, হয়তো আপসেট। তো আমি 16 তারিখে সকালে ওর ফ্রেন্ড আমাকে ফোন দেয়, রুদ্র তো থানায়। তো আমি ভাবছি কি আমাকে হয়তো বা কোন একটা আরেকটা চাল চালতেছে ওরা। আপনি কি থানায়? তখন কিভাবে আপনাকে থানায় নিয়ে যাওয়া হয়? আমি আসলে জানতাম না। আমি যখন সন্ধ্যাবেলা ওর সাথে কথা বলি লাস্ট, দেন আমি আমার বাসায় ছিলাম। আপনি যেভাবে ভাবতেছেন আমার ওয়াইফের সাথে ওই ধরনের সম্পর্ক, আসলে ওই ধরনের সম্পর্ক ছিল না। ওই দিনই হয়তো বা আমাদের মধ্যে একটা ইয়া ছিল, বাট তারপরে আমি আমার বাসায় চলে আসি। মানে আমি পারতেছি না ওইখানে থাকতে, পারতেছি না এখানে থাকতে, আমার সিচুয়েশনটা এরকম। তো যখন আমি আমার বাসায় থাকি, তখন ওর সাথে আমার রেগুলার মোটামুটি কথা হয়। যেদিন লাস্ট কথা হয় সেদিন রাতের বেলা আমি যখন আমার ঘরে থাকি, হঠাৎ করে পুলিশ আসে। পুলিশ এসে আমাকে ওয়ারেন্ট দেখায়, আমার নাম লেখা। আপনাকে ওয়ারেন্টে কি বলা হয়? আপনাকে যখন অ্যারেস্ট করে তখন কি বলা হয়? যৌতুক মামলার বলতেছে আমাকে আসামি। যৌতুক মামলার আসামি বলে আপনাকে? হ্যাঁ, এবং বলে যে আপনার নামে মামলা ছিল, আপনার ওয়ারেন্ট বেরিয়েছে। তা আমি বলি যে যৌতুক মামলাটা কে করেছে? আপনি করেছেন, মানে আপনার নাম দিয়ে করা হয়েছে। বাট আপনি জানলেন, আপনি তখনও জানেন না যে ওকে অ্যারেস্ট করা হয়েছে। মামলাটা কে করেছে? মামলাটা করেছে আমার আব্বু আম্মু। মামলাটা করেছে আপনার আব্বু আম্মু, এবং আপনাকে না জানিয়ে করেছে। তখন আপনি আপনার ফ্রেন্ডের বাসাতে ছিলেন? হ্যাঁ, আমি আমার ফ্রেন্ডের বাসায়। আপনি এসে জানতে পারলেন যে ওকে অ্যারেস্ট করা হয়েছে? না, এসে না, আমি আমার ফ্রেন্ডের বাসায়। ওই অবস্থায় জানতে পারলেন? ওর ফ্রেন্ড, রুদ্র ফ্রেন্ডই আমাকে ফোন দেয়, বলছে রুদ্র থানায়। ওকে, তারপর আপনি কি করলেন? পরে যখন বুঝলাম যে জিনিসটা হয়তো বা সত্য, আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে পরবর্তীতে আম্মুকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ মামলা হয়ে গেছে। কিভাবে মামলা করলো? আমাকে ছাড়া। আমার ধারণা আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে গেছি এই কারণে যে আমাকে ছাড়া মামলা হবে না। পরবর্তীতে আমি বলিবে আমাকে ছাড়া মামলা কিভাবে করলাম, কাজকে টাকা থাকলে সব হয়। তা আমি তো বরাবর কান্না করতেছি
কেন মামলা দিলা? ও যা অপরাধ করছে করছে, আমি কান্না করতেছি, আমি মামলা ছুটাই ফেলবো। আমি রাগারাগি করতে ঘরের জিনিসপত্র ভেঙে ফেলছে, আমি মামলা ছুটাই ফেলবো। তোর মামলা ছুটার সুযোগ দিলে না, তুই মামলা ছুটাবি। আমাকে বরাবর ঘরের মধ্যে বন্দি করে রাখা। স্টুপিড থিং। আপনারা এত স্টুপিড কেন হন? এই যে প্যারেন্ট যারা আছেন, অভিভাবক যারা আছেন, ওর বাবা আমাকে বলছি না, যারা এরকম ভুল করেন তাদেরকে একটু সম্মানের সাথেই বলতে চাই, এত স্টুপিডিটি কি নিজেদের বাচ্চাদেরকে নিয়ে না করলেই কি নয়? বিয়েটা কি এতটাই হেলা ফেলা জিনিস যে একটা কিছু দেখলাম রাতের বেলা সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দিব? আর মামলাটাও কি এত বড় একটা জিনিস যে এরকম কিছু করেছে ফেস টু ফেস মিট না করে, প্যারেন্টসটা মিট না করে মামলা দিয়ে দিব? ইভেন ওর বাবা মাকেও যদি বলি, ছেলে কি চাচ্ছে সেটাকে প্রাধান্য দিয়ে দিয়ে জোর করে আরেকজনের সাথে বিয়ে দিলে সংসার সুখী হয়ে যাবে। নিজের সন্তান বড় করেছি বলে যাচ্ছে তাই করবো তাদেরকে নিয়ে। স্টুপিড থিং। বলুন বলুন বলুন। তো পরবর্তীতে আমাকে এক পর্যায়ে এখান থেকে আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। ওদের ফ্যামিলি মেম্বার আমার ফোন নিয়ে নিতেছে। দিনের বেলা আমার ফোন নেই, রাতের বেলা যদি আমি চুরি করে একটু নিয়ে আসি, তাও মনে করো হয়তো ওর ফ্যামিলি মেম্বার ঘুমায় যেতেছে, রুদ্র ফ্যামিলি, আমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারতেছি না। এবং আমার বাসায় আমার কোচিং টোচিং টোটালি বন্ধ। সপ্তাহে একদিন যেতেছে, আমাকে কলেজের দারোয়ানকে বলে আসতেছে ও কলেজ বাস ঢুকবে, আবার কলেজ বাজে বেরোবে। বুঝতে পারছি, বাসার সিচুয়েশন এরকমই হয়। আমি রুদ্র আপনার কাছে যাচ্ছি, একটা জিনিস আমাকে বলেন, আপনার ওয়াইফ তো সেকেন্ড ওয়াইফ 2 দিন বা 3 দিন পরে ওর সাথে কথা বলে ওর পুরো ব্যাপারটা জানলো, তার রিয়াকশন কি ছিল? তার রিয়েকশন ছিল ফার্স্ট টাইম সে মেনে নিতে পারে না। তা আমি তারে বুঝাই, এটা সত্যি কথা যে আমি তারে বিভিন্ন আশ্বাস দিয়ে বুঝাই। আমি বলি যে দেখো আমার লস ছিল, বাট বিয়ে ব্যাপারটা অস্বীকার করি, বিয়ে ব্যাপারটা স্বীকার করি না। বিকজ আমার মনের মধ্যে একটা ভয় কাজ করে যে আমি কি করলাম হুট করে, এখন আমি যদি এদিকে যাই এদিকে সমস্যা, এদিকে যাই এদিকে সমস্যা। তো আমি জাস্ট আমার থিং ছিল আমি এখানে আসি, আমি আপাতত এই ব্যাপারটা সামলাই, দেন আমি ওর সাথে বসে মিট করে ব্যাপারটা আমি সামলাবো, বা আমার যারা ফ্রেন্ড সার্কেল আছে আমি তাদের সাথে আলোচনা করবো ব্যাপারটা নিয়ে। আমি সেই সুযোগটার অপেক্ষায় ছিলাম। তো আমি ওরে জাস্ট আশ্বাস দিই যে দেখো আমার পাস্ট ছিল লাইফে, ওরা আমি অনেক ভালোবাসতাম। এইরকম ঘটনা ঘটলে তার ফ্যামিলি মেম্বার এগুলো খাটিয়ে দেখবে? হ্যাঁ, তারা অনেকেই জানতো, তারা এই ব্যাপারটা অনেকেই জানতো। বিয়ের ব্যাপারটা ও পরবর্তীতে যখন ওই যে মেয়ে যে মেয়ের বিয়ে করছে, সে মেয়েটার ভাইটা, ওই যে ভাইটা তো আমার ফার্স্ট টাইম থেকে জানতো ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে ফেসবুকের মাধ্যমে। তো সেই ক্ষেত্রে তো সে জানে। তো আমার কোশ্চেনটা আমার বিবেকের মধ্যে ক্লাস করে, যে মেয়ের ভাই আমার বড় ভাই যদি জানে ছেলেটা ম্যারিড, তো আমি কেন বিয়ে দিব? আমি আমার ছোট বোনকে কেন বিয়ে দেবো একটা ম্যারিড ছেলেটাকে? অনেক জটিলতা। কিন্তু আপনার কথা হচ্ছে আপনি মহিলাটাকে, আপনার সেকেন্ড ওয়াইফকে বোঝালেন যে আপনি আসলে বিয়ে করেননি। না, তখন একবার মনে হয়, এবং আমি তাকে লাভ করতাম, এটা বলছি, এটা স্বীকার করছি যে তাকে আমি লাভ করতাম অনেক। আর আপনার হাজবেন্ড আপনাকে এটা বুঝিয়েছে যে আপনি পরিস্থিতি শিকার, সঙ্গে সঙ্গে আপনি তাকে মেনে নিয়েছেন? আমি তাকে মেনে নিয়েছি বলতে, আমি তাকে বলছি তুমি তোমার মতো যদি এভাবে হ্যাপি থাকতে চাও, আমি কষ্ট পেয়েছি তাহলে আমি বকতেছি, কিন্তু আমি তাকে বললাম তুমি ওর মতো যে হ্যাপি থাকতে চাও তুমি থাকো তোমার মতো। জীবনটা আসলে এত সোজা। ওকে, আমরা শেষ পার্টে ফিরে আসবো শ্রোতা, কিন্তু শেষ পার্টটা আসলে স্টোরি অফ দ্য ডে, এটাই হচ্ছে আসল স্টোরি। আমরা খুব অল্প সময়ের জন্য ফিরবো। পরিস্থিতি আসলে শেষ পর্যন্ত কি হয়েছে এটা আপনি চিন্তা করতে পারবেন না। ও কিন্তু জেলে তখন। হ্যাঁ, আমরা এই গল্পে এই জায়গাটাতে ছিলাম। আমরা ফিরে আসতে চাই ছোট্ট একটা বিরতির পর, মাত্র 5 মিনিটের বিরতি। এদেরকে এই কাপলকে যদি আপনি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আরো একবার বলছি www.facebook.com/hello8920। এখানে চাইলে আপনার স্টুডিও লিখে আমাকে পাঠাতে পারেন আমার ইনবক্সে। অবশ্যই আপনার সেল নাম্বারটা দিতে ভুল করবেন না। আর এই পেজটিতে যাওয়ার পরে লাইক দিয়ে দিলে আপনি আমার যে অনুষ্ঠানগুলো আছে রেডিওতে প্রত্যেকটি অনুষ্ঠানে অংশগ্রহণ করা থেকে শুরু করে আমার সঙ্গে সরাসরি কানেক্ট থাকতে পারবেন। ফিরে আসছি ঠিক 5 মিনিট পর। 5 মিনিট পর প্রিয় শ্রোতা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-তে। আমি আরজে কিবলি আপনার সঙ্গে রয়েছি এবং আজকে এখানে মেঘলা ও রুদ্র রয়েছে তাদের জীবনের গল্প নিয়ে। বিভৎস ভয়ানক এক গল্প, এবং সেই গল্পের শেষটা আমরা জানি না। এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটাতে আমরা আবারও ফিরতে চাই। মেঘলা, বিয়েটা হলো কত তারিখে রুদ্র? আগস্টের 5 তারিখে। আগস্টের 5 তারিখে। ডেটটা ঠিক আছে রুদ্র? হ্যাঁ, ডেট ঠিক আছে। ওকে, আগস্টের 5 তারিখ মানে আমাদের সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, মাত্র 3 মাস আগে বিয়ে হয়েছে। এই 3 মাসের পরিস্থিতিটা কি? ও তো এখন জেল থেকে ছাড়া পেয়েছে, আমরা সেই জন্য স্টুডিওতে। ও জেল খাটলো কতদিন? ও জেলে ছিল 1 মাস 3 দিন। এর মধ্যে আমি অনেকবার ট্রাই করছি ওকে জামিন করায় ফেলবো। নিজে থেকে ট্রাই করেছি? আমি নিজে থেকে ট্রাই করেছি, তার সাথে পলায় চলে যাবো। আচ্ছা, পলায় চলে ওরা জামিন করে দিব না। আমার খুব কষ্ট হইতো জিনিসগুলো, যে ওর জিনিসগুলো আমি সব জানতাম। ও কিছু কিছু জিনিস আসলে সহ্য করতে। নাও টেল মি, আপনার মা যখন আপনি জেলে গেলেন উনি তো আপনাকে চেয়েছিল অনেক বেশি সুখী করতে, নিজেরা সুখী করতে। ওনার অবস্থা কি? আমার মায়ের শারীরিক অবস্থা খুব খারাপ ছিল, স্ট্রোক করছিল একবার। তো আপনি এটা জানতেন না যে দুটো বিয়ে করলে আপনার জেল হইতে পারে, তখন আপনার মা স্ট্রোক করতে পারে? আসলে ওদের সাথে আমার সেই ধরনের কোনো কমিটমেন্ট ছিল না। তারা আমার বরাবরই বিভিন্ন ধরনের আশ্বাস দিয়ে আসছিল। ওর মা এবং ও, মেঘলার মা এবং
একটা শেষ করো ওকে ফ্লোর দেন। ওর প্রতি আমার টোটালি কনফিডেন্ট ছিল যে আমি কোন একটা অন্যায় করলে বা কোন একটা ভুল করলেও সেটা যে ভুল হইতেছে বা সেটা যে কি কারণে হচ্ছে সেটা ও বুঝতে পারবে, আমার ধারণা ছিল এরকম। সেকেন্ড ছিল হচ্ছে ওর মা আমার সবসময় আশ্বাস দিত, বিভিন্ন ধরনের আশ্বাস দিত এই ধরনের ব্যাপারে। কি আশ্বাস দিত? আশ্বাস দিত যে ডিরেক্ট বলতো যে তুমি টেনশন করো না বাবা, আমরা ওরকম ফ্যামিলির না যে তোমার কোনো প্রবলেম ফেস করতে হবে, আমার মেয়েকে ছেড়ে গেলে যে তুমি প্রবলেম ফেস করবা তা না, ধরনের প্রবলেমেও পড়বা না, এই ধরনের আর কি আশ্বাস দেওয়া মানে হতো। এটা ছিল এরকম যে তুমি যদি আমার মেয়েকে ছেড়েও দাও তাহলে কোনো আমি প্রবলেম। তোমাকে পুলিশ টুলিশের না, ঝামেলা আমি তোমাকে এটাতে ফেলবো না। একটা স্টোরি আছে, এটা শর্ট স্টোরি না। ওর একটা প্রবলেমের কারণে সে ওর প্রায় আমাকে এটা নিয়ে মানে বলতো, আমাকে যদি তুমি কখনো এরকম করো, আমাকে যদি তুমি কখনো এরকম, তাহলে আমি আম্মুর সাথে সেই জিনিসটা শেয়ার করতাম। তা দেন ওর মা ওকে সান্ত্বনা, আপনার মা ওনাকে সান্ত্বনা দিয়েছে। হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আপনি চিন্তাই করেননি যে আপনার আম্মু সবসময় বলতো না যে তুমি ওকে ছেড়ে চলে গেলে আমরা এগুলা করবো না। ও বলতো আমরা সেরকম ফ্যামিলির মেয়ে না। সবাই বলে, আমরা কিন্তু আলটিমেটলি শেষ পর্যন্ত তাই হয়। যাই হোক, তো আপনি ছাড়ানোর চেষ্টা করতেন? হ্যাঁ, ছাড়ানোর চেষ্টা করতাম। তো আমি যেভাবে পারতাম ওদের মানে প্রতিটা দিন আমি ওদের কারো না কারোর সাথে কন্ট্যাক্ট করতাম। রুদ্রকে দেখতে গেছো রাতের বেলা, দিনের বেলা আমি পারতাম না। আমাকে কোর্টে নিয়ে যে যাওয়া হয়তো, সিএনজির মধ্যে এক পাশে আমার আব্বু, এক পাশে আমার আঙ্কেল, মাঝখানে আমাকে বসায় নিয়ে দিত। ওদের কারণে আমি বেগে চলে যাবো। তো তোমার আমি ট্রাই করছি। আচ্ছা, 1.5 মাস পরে আপনি কিভাবে বের হলেন? আমি যখন জেলে থাকি তখন আমাকে বিভিন্নভাবে ইনফরমেশন দেওয়া হতো যে ওরা আমাকে আরো আটকে রাখতে চায়, আরো আটকে রাখতে চায়। জামিনটা কি ও করেছে নাকি আপনি না, করেছেন? না, না, জামিনের যে কাগজটা আমার কাছে আসে সেটার মধ্যে ও ছিল না, সেটা করায় আমার দুলাভাই। মানে এটা তো অন্তর্বর্তীকালীন জামিন, আমি যতদূর জানি এটা তো অন্তর্বর্তীকালীন জামিন। মানে আপনি এটা 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, বাট আমার জন্য এত লেট হয়েছে কারণ তারা সর্বাত্মক চেষ্টা করছে আপনাকে আটকে রাখার জন্য। এখনো। আচ্ছা, আপনি এই যে আপনাকে যখন জেলে দেওয়া হলো, আপনার সেকেন্ড ওয়াইফ তখন কি করেছে? সবাই তো ওকে দোষারোপ করছে। দোষারোপ না, আপনার সঙ্গে দেখা করেছে জেলে গিয়ে? আমি মানা করে দিয়ে আপনি মানা করে দিয়েছেন। তারপরে ওই পরিবার থেকে আপনার মার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে? সেকেন্ড ওয়াইফের পরিবার থেকে? মা কোনো খারাপ বিহেভ করে না, কেন তারা করে? হেল্প করছে। দেন আমি বলতে দিতেছি এই কারণে যে আমার কাছে ক্লিয়ার হবো, তো জেলে ছিল। তো আমার ওর ফ্যামিলি মেম্বার সবার সাথে আমি কন্ট্যাক্ট করতেছি, মানে কম বেশি ওর মানে ফ্যামিলির মধ্যে কাজিন, ছোট ভাই রেহান, ওদের সাথে সবার সাথে কন্ট্যাক্ট হইতেছে। লাস্ট পর্যায়ে ওর ছোট ভাই আমাকে ফোন দিয়ে বলে, দেখো আর কত চালাবা, আমার মা স্ট্রোক করছে আর রুদ্র অনেক অসুস্থ, ও জেলখানা হসপিটালে ভর্তি। এই কথাটা শুনে আমার খুব কষ্ট লাগে। আমি তার সাথে কথা বলে ফোন রেখে দিই। পরের দিন ওর মানে লাস্ট যেদিন জামিন হয়েছে তার আগের দিন, তো আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে সবারই তো মা আছে। এখন আমার মধ্যে কাজ করে যে ওর মা যদি আল্লাহ না করুক যদি স্ট্রোক করে মারা যায়, তখন তো একটা আশ্বাস থাকে কার ভুলের জন্য মারা যাবে? ভুলের জন্য, ভুলের জন্য ওর অবশ্যই রুদ্র ভুলের জন্য মারা যাবে। কিন্তু আমার ভিতরে কাজ করতেছে যদি মারা যায় তাহলে তো একটা থাকবে যে তার ছেলেকে সে দেখে না দেখে মারা গেল। আমাকে সারা মামা বুঝতে পেরেছে, আমাকে সারা জীবন হয়তো বা একটা কি সেন্টিমেন্ট, চারপাশে শুধু সেন্টিমেন্ট আর ইমোশন, বাট লজিকের ধারে পাশে কেউ নেই। আপনি কিছু বলতে চাচ্ছিলেন রুদ্র, বলেন। মানে জামিনের ব্যাপারে যে কথাগুলো ও বলতেছে আমি আসলে সেভাবে শুনি নেই। আমার জামিনটা নেওয়া হয় হচ্ছে বার সভাপতির মাধ্যমে। বাই দ্য ওয়ে, আমি শুধু একটা জিনিস ক্লিয়ার হতে চেয়েছিলাম, আমি ক্লিয়ার রাইট নাও, যে আপনি যেটা জানেন যে আপনার জামিনটা আপনার ফ্যামিলি মেম্বাররা করেছে, আর ও যেটা বলতে চাচ্ছে সামহাও ও কোনো না কোনো ভাবে আমি হেল্প করছি বলতে ও বলতেছে বার সভাপতি করেছে, কিন্তু আমাদের লয়ার কেউ জানে না, জাস্ট খালি মাঠে আপনার অন্তর্বর্তীকালীন জামিন আছে, রাইট? হ্যাঁ, আপনি এখন পর্যন্ত আপনার জায়গা থেকে মামলা ডিসমিস করেননি। আপনি এত ভালোবাসা দেখাচ্ছেন, এখন পর্যন্ত মামলা ডিসমিস করেননি কেন? আমরা ডিসমিস করে ফেলছি। আজকে আপনি মামলা ডিসমিস করেছেন, পরিবারের সম্মতিতে মামলা ডিসমিস করেছেন? না, পরিবারের সম্মতি নিয়ে করেননি। না, কারণ আমার পরিবার এটা জানে যে আপনি মামলা ডিসমিস করে এখানে এসেছেন। হ্যাঁ, এটার জন্য আজকে অনেক প্রবলেম হয়েছে। আজকে মামলাটা ডিসমিস হয়েছে। ডিসমিস বলতে মানে সবাই জেনে গেছে যে আমি ডিসমিস করার জন্য আমি কোর্টে বলেও ফেলছি আমি মামলা প্রত্যাহার করে ফেলবো। ওর এখন স্থায়ী জামিন হয়ে গেছে। স্থায়ী জামিন হয়ে গেছে, এটা কি সত্য রুদ্র? হ্যাঁ, এখন স্থায়ী জামিনে আছেন। আপনার সেকেন্ড ওয়াইফ স্টিল আপনার সঙ্গে আছে? আছে আপনার সঙ্গে। সে কি চাচ্ছে? এই ঘটনাটা আজকে ঘটছে, তারপর থেকে আমি এখন পর্যন্ত তার সাথে যোগাযোগ করেননি। আপনার এই যে বের হওয়া অন্তর্বর্তীকালীন জামিনের সময়টাতে, এই সময়টাতে আপনার ওয়াইফের সঙ্গে আপনার যোগাযোগ ছিল সেকেন্ড ওয়াইফের সঙ্গে? সে কি চাইতো? সে সবসময় চাইতো যে বিভিন্নভাবে বোঝাতো, মানে আলটিমেটলি কি সে সংসার করতে যাচ্ছে আপনার সঙ্গে? সংসার করতে চাচ্ছে অ্যাজ এ সেকেন্ড ওয়াইফ হিসেবে, নাকি ওকে ডিভোর্স দিতে বলছে? ক্লিয়ার কাট আনসার। হ্যাঁ, ডিভোর্স দিতে বলতেছি। ওর কাছ থেকে শুনতে চাই আমি। ডিভোর্স দিতে বলছেন? বলেন, আপনি বলেন। ডিভোর্স দিতে বলছে? ডিভোর্স দিতে বলছে। ডিভোর্স দিতে বলছে। এই অবস্থায় ও এখনো কিছু করেনি, আপনি ওকে জামিন করে নিয়ে আসলেন, কেন করলেন? ডিপোজ দিতে বলতেছে। আমি ফার্স্টে বুঝতে পারতেছিলাম যে ওর ফ্যামিলি মেম্বাররা আমাকে ডিপোজ দিয়ে দেবে, আর এখন আমার সিচুয়েশন এরকম আছে আমার বাবা মা ওর কাছে দিবে না, বা ডিপোজ হয়ে যাক বা ওকে শাস্তি দিবে, ওকে আরো কয়েকটা মামলা। আপনি ওকে পার্মানেন্টলি জামিনে কেন মুক্তি দিলেন? পার্মানেন্ট জামিনে মুক্তি দিলাম এই কারণে
আমি যখন মামলাটা হয়েছে তখন আমার টোটালি আমার কোনো হাত ছিল না, তো টোটালি সবাই দোষারোপ করে যে আমি নাকি করছি, দেন রুদ্রও দোষারোপ করে যে আমি নাকি আমি মামলা করছি, কিন্তু আসলে আমার কষ্টটা এই জায়গায় যে আমি আসলে কিছু জানতাম না। আপনি যে জামিনটা ওকে করিয়ে নিয়েছেন সেখানে আপনার হলফনামাটা কি ছিল? ও যে সেকেন্ড ওয়াইফ বিয়ে করেছে সেখানে আপনার সম্মতি ছিল, এটা লিখেছেন আপনি? না, এটা লিখি কি না। বলেছেন তাহলে? আমি লিখছি ওরা যে সেকেন্ড বিয়ে করছে এটা এখনো কোর্টে পরিষ্কার হয়নি, কোর্ট জানে যে আমাদের একটা বিয়ে হয়েছে। আচ্ছা, দেন মানে সত্যি কথা বলতে কি আমি চাই ও মানে এই মামলা টামলা করে কোনো মানে পজিটিভ দিকে যেতেছে না। দেন আমার লাইফ আর মানে আমার এক্সাম চলে গেছে, আমাকে এক্সাম দিতে দেওয়া হয় না এই মামলার কারণে, আমার পড়ালেখাও চলছে, আমার কষ্টও পাইতেছে, আমার লাইফটাও নষ্ট হয়ে যেতেছে। তো সব মিলায় আবার আমি সবচেয়ে বড় জিনিসটা আমি চাইতেছিলাম না যে আমাদের ডিভোর্সটা হোক, সে তার মতন হ্যাপি থাকতে চায় থাকুক। তো আমি সেই ডিসিশনটা নিয়ে আমি এই মামলাটা উঠাইতে চাইছি, ওর সম্মতি নিয়ে দুজন মিলে যে লয়ার ধরে আমাদের কমিটমেন্ট ছিল যেরকম যে আমরা সংসার করব, আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে, আমরা এখন আমাদের সমাধান হয়ে গেছে, দেন আমরা সংসার করব। কিভাবে সংসার করবেন আপনি? ও কি বলেছে আপনাকে? সেকেন্ড ওয়াইফ নিয়ে আপনাকে দিবে না, তাহলে? আমি তো সংসার করব কিভাবে, মামলাটা তো মীমাংসা করার জন্য এটা বলছি। তো দেন আজকে মামলাটা মীমাংসা হয়ে গেছে, আমাকে কালকে আমি যখন মানে কোর্টের মধ্যে অনেক প্রবলেম হয়েছে। আমার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে না। আমি ফিউচার দেখতে চাই আপনাদের। একটা হচ্ছে কি আপনি কি চাচ্ছেন তার সঙ্গে থাকতে, সংসার করতে চাচ্ছেন? আমি তার সাথে সংসার করতে চাচ্ছি বলতে তার সাথে তো সংসার হবে না। কেন হবে না? হবে না বলতে আমার ফ্যামিলি মেম্বার ওকে মানবে না, ওর ফ্যামিলি মেম্বার মানবে না, দেন ওর ওই ওয়াইফ আমি যেরকম ওকে কনসিডার করে ফেলতেছি, আমি আমার দাবিটা করেছি এই কারণে। ওয়াই পিপল আর টু ফুল। আমার কোশ্চেনের অ্যান্সারটা আপনারা দেন। আপনি সংসার করতে চাচ্ছেন কি চাচ্ছেন না? ফ্যামিলির কথাই তো আপনারা সারা জীবন শুনে গেলেন। দ্যাটস ওয়াই আপনাদের লাইফের জীবনটা আমি এরকম। সংসার করতে অবশ্যই চাইতেছি, কিন্তু আমি সংসার করতে চাই। কিভাবে চাচ্ছেন আপনি? সেকেন্ড ওয়াইফ সহ চাচ্ছেন না সেকেন্ড ওয়াইফ ছাড়া চাচ্ছেন? হ্যাঁ, আমাকে যদি সে বলে যে আমি সেকেন্ড ওয়াইফ সহকারে সংসার করবো, আমি রাজি। আপনি রাজি সেকেন্ড ওয়াইফ হ্যাঁ, সহকারে কিন্তু সে সংসার বলবে করেন? না কখনো, সে বলবে না, সেটা কখনো হবে আচ্ছা, না। আপনার সেকেন্ড ওয়াইফ চাচ্ছে ওকে আপনি ডিভোর্স দিয়ে দেন, ঠিক আছে? এবং ও বলতেছে যেটা যে ও সংসার করতে চায়, আপনার ব্যাপারে যথেষ্ট লিবারেল সে প্রথম থেকে এখন পর্যন্ত, সেটা বুঝলাম। নইলে মামলা আসলে তোলার কথা না। আপনার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। ও যদি, আমি জানি না ও কোন ইমোশন দিয়ে চলে। জোর করেই মামলা তুলেছে। আমিও রাজি ছিলাম না যে ও মামলা তুলুক। কেন আপনি রাজি ছিলেন না? আমি চাইছি আমার ফ্যামিলি একটা সাজা পাক। এক্স্যাক্টলি, দ্যাটস ইউর পয়েন্ট। আই লাইক, আমি এতক্ষণ পর আমার কাছে মনে হচ্ছে যে এতটুকু আমি পছন্দ করলাম আপনার কাছ থেকে। সাজা পাওয়া উচিত ছিল। আমি মামলাটা না উঠালে ওকে আজকে আবার আটকে ফেলতো। না, ফেলা তো উচিত ছিল। ওর 10 বছরের জেল হওয়া উচিত ছিল আমার মতে। 10-15 বছর জেল হলে আপনিও কষ্ট থাকতেন। আমি খুব রুড হয়ে যাচ্ছি, আমি সরি টু সে। আপনিও খুব কষ্ট থাকতেন, আপনার ফ্যামিলির একটা শিক্ষা হতো, ওর ফ্যামিলির একটা শিক্ষা হতো। আমার কষ্ট লাগছে সেকেন্ড যে মেয়েটাকে বিয়ে করেছে এই মেয়েটার জন্য, কারণ এই মেয়েটা নিরপরাধ অবস্থায় শাস্তি পাচ্ছে এবং পাবে সারাটা জীবন। ইউ গাইজ আর টু ফুল, এবং শাস্তিটা হলো ওই মেয়েটার। আপনাদের সবারই ভুল আছে, কিন্তু ওই মেয়েটার কোনো ভুল নাই। ওর দিক থেকে হয়তো ছোটখাটো কিছু ভুল ছিল, জাজ করা উচিত ছিল ছেলেটা সম্পর্কে, এটা ঠিক কিনা, যেহেতু ছোট ভাইটা জানতো বা বড় ভাইটা জানতো, কিন্তু শাস্তিটা আলটিমেটলি ওই পাবে। যাই হোক, আমি আপনার সিদ্ধান্তের জায়গায় আসতে চাই। আপনার ডিসিশন কি এখন আমাকে বলেন? আমার ডিসিশনটা আসলে আমি এমন একটা সিচুয়েশনে আছি যে জায়গাতে দাঁড়িয়ে নিজের সিদ্ধান্ত দেওয়ার মতো মানে এত বড় একটা ডিসিশন নেওয়ার মতো অ্যাবিলিটি মনে হচ্ছে আমি হারিয়ে ফেলতেছি। মানেটা কি? মানেটা হচ্ছে এরকম আমি নিজেই বুঝতে পারতেছি না। তো আপনার উচিত ছিল না তাকে বের করা। তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য, জেল খুবই ঠান্ডা একটা জায়গা, ওখানে থেকে ঠান্ডা মাথায় ভাবার উচিত। আমি জিনিসটা সহ্য করতে পারতেছিলাম যে ও জেলে থাকবে, এত কষ্ট থাকবে, এই জিনিসগুলো আমি সহ্য করতে পারতেছিলাম না। আজকে রাতের ঘুম অনেক কিছু হারাম হয়ে যাবে শুধুমাত্র রাগে এবং ক্ষোভে। এবং আর আমার ওর প্রতি সত্যতা বলতে আমি সেই মেয়েটার কথা চিন্তা করে আমি জামিনটা এই কারণে করাইছি যে সে তার নিয়ে সংসার করুক, খুব ভালোভাবে থাকুক। আর আমি নিয়ত করে ফেলছি তার সাথে আমি এই হয়তো অনুষ্ঠানটা পরে আমি তার সাথে আর যোগাযোগ করবো না। যোগাযোগ করবেন না? আপনি তাকে ডিভোর্স দিয়ে দেন, এতই ভালো যখন বাসেন। না, ডিভোর্স দিব না। আমি চাই আমার লাইফের মানে হোল লাইফের মধ্যে আমার হাজবেন্ড বলতে তার নামটাই থাকুক। থাকুক। আপনি নিজে থেকে মনে করলেন, তো তাকে আপনি আইনগত ভাবে ও ডিভোর্স দিতে চাইলেও তো আমি নিব না। আপনি নিবেন না, তাহলে আপনি সেকেন্ড ওয়াইফকে নিয়ে ওকে নিয়ে কিভাবে সংসার করবেন? আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না। আমি দিস ইজ ভেরি ফুলেস্ট অ্যাটিটিউড। আপনি এই ইমোশন দিয়ে জীবন চলে না। মানে আপনাকে এতটাই বেশি ভালোবাসে যে মার সামনে মাকে অপমান করতে পারবে না বলে সেকেন্ড বিয়ে করে ফেললো, আবার জেলও কেটে ফেললো, মা দুবার স্ট্রোকও করলো, বের হয়ে আসার পরে এখন আপনাকে ডিভোর্স দিতে পারবে না, আপনিও ডিভোর্স দিতে পারবেন না, আবার সেকেন্ড ওয়াইফও ছাড়তে পারবেন না। সি, দিস ইজ আ রাবিশ থিং আই এভার। মানে আমি হ্যালোইড নাইট ডুজেরিতে এত পচা জীবনের গল্প শুনি নাই কখনো। আমি রেগে যাচ্ছি বিকজ মানুষ এতটা ক্রেজি হয় কিভাবে? ওয়াই ইউ পিপল টু ক্রেজি? আপনারা বিলিভ মি, আমি একটা ডিড লিখে দিতে পারি আজকে, একটা সার্টেন পিরিয়ড পরে দুজনের চেহারা দেখবেন না, এবং দুজনকে এত বেশি হেট করবেন বিকজ ইউ গাইজ
মানে আপনারা অনেক ফুল এবং সোশ্যাল রিয়েলিটি এখনো ফেস করেন এবং খুব শীঘ্রই ফেস করবেন, অনেক বেশি ক্রেজি হয়ে যাবেন দুজনের প্রতি। এটা কি আমরা লাভ বলবো? এটা কি লাভ? দুজন মানুষকে এতটা ভালোবাসি, এতটা বেশি ডিজাস্টার ফেস করতেছি, এবং তারপর দুজন মানুষকে কষ্ট দিচ্ছি আমাদের নিজেদের অ্যাটিটিউডে। আপনি আপনার অ্যাটিটিউডে কষ্ট দিচ্ছেন, ও ওর অ্যাটিটিউডে কষ্ট দিচ্ছেন। হোয়াট ইজ দিস? আমার জায়গা থেকে আমার কষ্ট দিই না, কষ্ট অবশ্যই দিয়েছেন। আপনি আপনার মাকে কেন কন্ট্রোল করতে পারেননি? আপনি বিয়ে কেন করলেন? ওই সময়টা যখন ওকে বিয়ে দেওয়া হলো, ও তো ওর ফেসটা তো আপনি বুঝতে পারতেন, ওর সিচুয়েশনটা আপনি বুঝতে পারতেন। কেন আপনি বিয়ে করলেন বলেন? আমি তো আমার মাকে অস্বীকার করছি যে আমি বিয়ে করি নাই। দেন ও আপনার মা যখন বিয়েটা দিচ্ছিল কাজীকে এনে, আপনি তখন কেন স্বীকার করলেন? তখন সে বলে ফেলছে আমরা একবার বিয়ে করে ফেলছি। সো হোয়াট? আপনি বলতেন আমরা ভুল করছি, আমরা মিথ্যা কথা বলছি, কেন করলেন? সেটা বিয়েটা তো তখন ছেলে আমি খেলা সেটা না। বলতাম, তখন সে তো ছোট হয়ে যেত। ছোট হতে কি হতে? এখন কি বড় হয়ে গেছে? এখন কত বড় হয়েছে আমাকে বলেন। জেল খাটার পরে আপনার হাজবেন্ড? ওইটাই তো সবচেয়ে বড় ভুল ওইটাই ছিল। বড়, এখনো করছেন এই ভুলটা, এখনো করছেন। আপনিও করছেন, আপনিও করছেন, দুজনেই করছেন, দুজনেই ভুল করছেন। সো আপনারা জানেন আসলে সিদ্ধান্ত কি হওয়া উচিত। আর কারো কিছু বলার আছে? আপনার আছে? কি বলার আছে? আমার সিদ্ধান্ত হলো সে এখন তার সেকেন্ড ওয়াইফ নিয়ে খুব ভালোভাবে সংসার করুক, আর আমি আমার মতনই থাকবো। হয়তো বা আমার একটা সিচুয়েশন এসে গেছে যে আমার ফ্যামিলি মেম্বার আমাকে অ্যাকসেপ্ট করবে না। আমার মানে আজকে আমার কোর্টে যে বিয়ে বা যে অ্যাসোসিয়েট করতে হয়েছে, যে কষ্ট করতে হয়েছে ওকে জামিন করার জন্য, তারপর থেকে হয়তো আমাকে হয়তো তেজ করানো যেটা বলে সেটাই করবে। তো আমি হয়তো বা কোথাও ধরে চলে যে একা একা সংসার করবো, একা একা থাকবো, একা একা পড়ালেখা করবো, সবকিছু একা একা করবো।